আঙ্কেল, এতদিন পরে আসলে? কলেজ এখন উল্টো হয়ে গেছে। কি? কলেজ উল্টো হলো কেমন করে? ভিতরে যাও, বুঝতে পারবে। কি যে বলে, কলেজ উল্টা হলে কেমন করে? যাই দেখি কোন দিক উল্টো। পরিচয় দিয়ে দিই আমাদের। আমি তাহের, এবার দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করি। আর বেশি জেনে আপনাদের লাভ নাই, আসল ঘটনায় আসি। দ্বাদশ শ্রেণীতে ক্লাস শুরু হয়েছে 1 মাস হয়ে গেছে, এখনো একদিন কলেজে যাইনি। একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দিয়ে আসছিলাম, আর কলেজে যাওয়া হয়নি। আজ একটু কলেজে যাই, কলেজের হাওয়া বাতাস কেমন দেখে আসি। কলেজে চলে আসছি, প্রথমেই দারোয়ানের সাথে দেখা হলো। আর সে এই কথা বলল, কথার আগাগোড়া কিছুই বুঝলাম না। এইসব চিন্তা মাথা থেকে ছেড়ে ডিপার্টমেন্টে চলে গেলাম। আসতে পারি স্যার? আরে তাহির, এতদিন কোথায় ছিলে? আসলে স্যার, পারিবারিক কিছু সমস্যার কারণে আসতে পারিনি। ও আচ্ছা, ভালো। স্যার, আমাকে ক্লাস রুটিন একটু দিবেন? হ্যাঁ, আমার টেবিলে রাখা আছে, কপি করে নিয়ে নাও। খবরদার, মেইন কপি নিবে না। স্যার, আমি কি এমন ছেলে? না না, তুমি খুব ভালো ছেলে। এখানে দাঁড়াও, আমি আসছি। স্যার, আপনাকে আসতে হবে না, আমি নিতে পারবো। হ্যাঁ, তুমি নিতে পারবে। আর আমার বাস ঢুকাবে। আসলে আমি ছেলে খুব ভালো, ভালোর চেয়ে ভালো স্যার। এর অনেক জিনিস না বলেই নিয়ে নেই আমার ভালো লেগে গেলে। তারপরে স্যার আমার সাথে আসলেন ওনার টেবিলে। তারপর আমি রুটিন কপি করতে লাগলাম। এমন সময় স্যার বললেন, কলেজে আর একটা আপাত আছে নতুন, সাবধানে চলাফেরা থেকো। সেইটা কি স্যার? আর এখানে কেন আসলো? নেতা আরিফুল হক কে চেনো? হ্যাঁ, ওনাকে খুব ভালো করে চিনি স্যার, খুব ভালো মানুষ উনি। ওনার মেয়ে তার থেকে পুরো বিপরীত। সেইটা দিয়ে আমি কি করব? এখন আমাদের কলেজে আর সব সময় নিজের বাবার পরিচয় দেখিয়ে চলতেছে এবং নিজেকে নেতা মনে করে। এইটা আমাদের দেশের নিয়ম, ওস্তাদের পাওয়ার চেলার হাতে। হুম, সেই রকম। সব সময় নিজেকে বড় মনে করে, কাউকে ওর চোখে লাগে না, আর সব সময় ছেলে দিয়ে টিস করে। এই ব্যাপার, তাই দারোয়ান আঙ্কেল আমাকে বলেছিলেন কলেজ উল্টো হয়ে গেছে। হুম, কোন ডিপার্টমেন্টে স্যার? আমাদের ডিপার্টমেন্টে। কি, আমাদের ডিপার্টমেন্ট? হুম, তাহলে এখনই দেখতে হবে ওনাকে। ক্লাসে পাওয়া যাবে না। তাহলে কোথায় পাবো? 303 নম্বর রুমে। কি, আমাদের আড্ডার জায়গা দখল করে ফেলছে? হুম, সব কিছু ওর দখলে। আর এত অভদ্র মেয়ে আমার বাপের জীবনে দেখিনি। আরিফ সাহেব তো অনেক ভদ্র মানুষ, আমি অনেক কাজে ওনার হেল্প নিয়েছি। সবসময় ভালো ব্যবহার করেন সবার সাথে। হুম, কিন্তু এই মেয়ে এমন হলো কেমন করে? আচ্ছা স্যার, আমি এখন ক্লাসে যাই, পরে কথা বলবো। তারপরে স্যারের কাছ থেকে চলে আসলাম। রুটিনে দেখলাম এখন জেনারেল ক্লাস, তাই ওইখানে যেতে লাগলাম। কলেজের মাঠের অপর পাশেও ওই বিল্ডিং। আর মাঠে গাছের নিচে চানাচুরওয়ালা বসে, খুব ভালো করে চানাচুর দিতে পারে। সবসময় আমি ওর কাছ থেকে চানাচুর খাই, তাই ওর কাছে গেলাম। মামা, আমাকে একটু দাও। মামা, এতদিন পরে আসছো, আর এদিকে আপনার বন্ধুরা নির্যাতিত হচ্ছে। কি? হ্যাঁ মামা, ওই মেয়ে এই সব কাজ সব ছেলেদেরকে বিড়াল বানিয়ে রাখছে। কি বলো মামা? কোন মেয়ে? কে মামা, তুমি জানো না? এই সব কাজ তানহার। তানহা কে মামা? কি চিনো না? ওই নেতার মেয়ে 1 মাসে সারা কলেজ নিজের করে নিয়েছে। কি বলো মামা, এমন অবস্থা? হ্যাঁ মামা, দেখেন আপনার বন্ধুরা কোথায় চুপচাপ বসে আছে। হ্যাঁ, যাই এখন, পরে আসবো। কি বলে সবাই এইসব? একটা মেয়ে সবাইকে নাচিয়ে ছাড়ছে, আর কেউ কিছু করতে পারছে না। সব থেকে আমার বন্ধুদের উপর রাগ হচ্ছে, আমাকে এই ব্যাপারে একটুও বলেনি। আমার বন্ধুদের খুঁজতে লাগলাম, দেখি শালারা কোথায় গেছে। ক্যাম্পাসের রাস্তা দিয়ে হাঁটছি, আর ওই শালাদের খুঁজছি। হঠাৎ একটা রমণীর দিকে চোখ গেল। আমি বালিকাকে দেখে ক্রাশ খেতে লাগলাম। প্রথমে চুলের দিকে তাকালাম, মাশাল্লাহ, খারাপ না। তারপরে মুখখানি দেখতে লাগলাম, কি মায়াবী চেহারা। আমি দেখে ফিদা হয়ে গেলাম। তারপর ওর শরীরের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিলাম, কারণ ওর ড্রেস আমার পছন্দ হয়নি। ছেলেদের মতো শার্ট আর জিন্স পরছে, মেয়েদের ভাষায় ট্রপ আর কি যেন বলে। যাক, ওইসব দেখে আমার লাভ নাই, তাই চোখ ফিরিয়ে নিলাম।
এতক্ষণে বালিকা আমার কাছে চলে আসছে। বালিকা বললাম কারণ ওর মধ্যে বালিকাদের অনেক বৈশিষ্ট্য নাই। তারপরে ওই মেয়ে আমাকে বলল। এই তোর নাম কি রে? আচ্ছা, নতুন দেখছি। আমার রাগ 1100 বলতে উঠে গেল মেয়ের কথা শুনে। আমাকে বলে তুই, মনে হচ্ছে অনেক দিনের পরিচয় ওর সাথে। ওর কাছে যদি মনে হয় আমি ওর ক্লাসমেট তাহলে তুমি বলতে পারে, কিন্তু প্রথম দেখায় কেউ যদি তুই বলে তাহলে কেমন লাগে বলেন? এক ওয়াজে শুনছি হুজুর বলেছেন আপনার যদি বেশি রাগ হয় তাহলে মাটির দিকে তাকান, তাহলে আপনার সব রাগ মাটির সাথে মিশে যাবে। তাই আমি মাটির দিকে চেয়ে চলে আসতে লাগলাম। তখন বালিকা বলতে লাগলো। এই, তুই কানে কম শুনিস নাকি? আমার কথা কানে যায়নি? আমি চুপচাপ চলে আসলাম, কিন্তু বালিকা নাসর বান্দা আমার পিছু ছাড়ছে না। এই, তোকে না বলছি নাম বলতে, চলে যাচ্ছিস কেন? বলে আমার শার্টের কলার পেছন থেকে টানা শুরু করলো। আমার রাগ ডাবল হয়ে গেল। পেছন ঘুরে ঠাস করে বালিকার সুন্দর গালে থাপ্পড় বসিয়ে দিলাম। ওই মেয়ে, ভালোভাবে কথা বলতে পারিস না, অভদ্র কোথাকার, বলে চলে আসলাম আর হারামিগুলোকে খুঁজতে লাগলাম। অনেকক্ষণ খুঁজতে খুঁজতে ক্লাসে গেলাম। স্যার ক্লাস নিচ্ছিলেন, তাই বাইরে দাঁড়িয়েছিলাম। ক্লাস টাইম শেষ হয়ে যাওয়ার পরে পেছনে দরজা দিয়ে ঢুকলাম। তারপরে সব হারামিগুলোরে মাইর শুরু করলাম। কোনো কথা নেই, শুধু মাইর আর মাইর। ক্লাসের অন্যরা এসে আমাকে ধরে আটকালো। তারপরে ক্লাসরুম থেকে বাইরে চলে আসলাম। মেজাজ খুব খারাপ, তাই ক্লাস করা যাবে না। আমার পেছনে আমার বন্ধুগুলো চলে আসলো। আমি আমাদের আড্ডার জায়গাটাতে চলে গেলাম। ওরাও আসলো। শালা, কলেজে এত কিছু হচ্ছে আর আমাকে কিছু বলার প্রয়োজন মনে হয়নি। কি করে বলবো, তোর ফোন অফ ছিল। ও, তা তো আমি এতদিন বাসায় ছিলাম না। তাহলে আমরা কি করে জানাবো? আচ্ছা ঠিক আছে, কে ওই মেয়ে যে এত কিছু করছে? কোথায় পাবো এখন? এখানে থাকে। এখন মনে হয় কোথায় গেছে। দেখা তো দেখা তো কে ওই মেয়ে? বসা থেকে উঠে সামনে থেকে যেতেই দেখি ওই মেয়ে আমার সামনে হাজির। এত রেগে আছে যে একদম কটকটির মতো লাগতেছে। আর ওকে দেখে আমার রাগ আবার বেড়ে গেল। ওই মেয়ে, তোমার সমস্যা কি? আমার পিছু নিচ্ছেন কেন? ভদ্রভাবে কথা বলছি বলে এত ভাব নেবেন না আমার সামনে। এই, তোর সাহস কম না? এখানে কি করিস? দোস্ত, এটাই তানহা। সাব্বির কানের কাছে এসে বলল। আমি শুনে কিছু ধাক্কা খেলাম। এই সেই বালিকা, আর আমি কিছুক্ষণ আগে এর থাপ্পড় দিছি। এই ছেলে, তুই নিজেকে কি মনে করিস? চিনিস আমাকে? দেখো বোন, তুমি আমার জুনিয়র, তাই সিনিয়রদের সাথে কি করে কথা বলতে হয় শিখে আসেন। এই, তুই আমাকে কথা বলতে শেখাতে আসছিস? বলেই আমার কলার ধরে ফেললো। শালার মেয়ের কি সাহস! সবার সাথে পাওয়ার ক্যারি করতে করতে আমার সাথে আসছে পাওয়ার দেখাতে। আর আমার রাগ কেমন তা আপনারা বুঝে গেছেন। তাই রাগ সামলাতে না পেরে ঠাস ঠাস করে একসাথে দুইটা বসিয়ে দিলাম। আর আমার সব বন্ধুরা আমার দিকে হা করে তাকিয়ে আছে। শোন, এখন থেকে নিজের বাপের পাওয়ার আমার সামনে দেখাতে আসবি না। এই ছেলে, তুই আবার আমাকে থাপ্পড় মারলি? খুব সাহস না তোর? দেখে নিব তোকে। বলে চলে যেতে লাগলো। ওই মানিব্যাগে একটা পিকচার রাখা ছিল, এটা ওর কাছে দিয়ে বললাম, বাসায় গিয়ে ভালো করে দেখিস। তানহা পিকচারটা হাতে নিয়ে রাগে আমার মুখে ঝরে গেল। আর আমি আমার বন্ধুদের দিকে তাকালাম, ওরা আমার দিকে তাকিয়ে আছে। তুই এর কাছে তানহাকে থাপ্পড় দিচ্ছিস? হুম। কখন এই কাজ করলি? ওই মাঠে দিছি। কেন দিলি? তারপরে আগের ঘটনা ওদের বললাম, আর ওরা আমার দিকে হা করে চেয়ে আছে। মনে হচ্ছে আমি এইমাত্র ভিন গ্রহ থেকে আসছি। কি হলো, হা করে আছিস কেন? ক্লাসে চল। সবাই একসাথে বলল। দোস্ত, তুই এখন সাবধানে থাকিস। এই মেয়ে খুব ডেঞ্জারাস। আচ্ছা সাব্বির, তুই আমাকে এত ভালোবাসিস, সব সময় আমায় নিয়ে চিন্তা করিস কেন? কারোর কথা কিছু সময় পরে দেখবি। কিছু ছেলে নিয়ে আসে তানহা, কি জানি। নিজে না পারলে ওদেরকে নিয়ে আসে। ছেলে কোথায় পাবো? আচ্ছা দেখা যাবে কি হয়। ডিপার্টমেন্টে চল। তারপরে চলে আসতে লাগলাম ডিপার্টমেন্টে। রাস্তা দিয়ে আসার সময় সবাই আমার দিকে হা করে চেয়ে আছে। মনে হয় ওই খবর সারা কলেজে চলে আসছে, না হলে এমন হা করে তাকাতে দেখিনি কোনোদিন। তারপরে ডিপার্টমেন্টে চলে আসলাম। তায়ের, তোকে না বলছি এই মেয়ের থেকে দূরে থাকবি? স্যার, আমি দূরে ছিলাম, আমার কাছে আসছে তাই আর কি। কি হয়েছে মাঠে? কি আর হবে, সবার মতো আমাকেও ট্রেড দিতে আসছিল। আর আর
তোমার রাগ চলে আসছে তাই তো? আমাকে থামিয়ে স্যার বললেন, আপনি জানেন তাহলে আর আমাকে জিজ্ঞেস করছেন কেন? প্রিন্সিপাল স্যার যেতে বলেছে। এই টাকলুকে খবর দিল কে? কলেজে এখন সিসি ক্যামেরা লাগানো, কি? কোন কোন জায়গায়? সবখানে আছে। ও আচ্ছা, তাহলে যাই দেখা করে আসি টাকলুর সাথে। ওই কলেজে সিসি ক্যামেরা লাগানো, আমাকে বলিসনি কেন? ভুলে গেছিলাম। তোর কিছুই মনে থাকবে না। তুই আইসা আমাদের মাই শুরু করলি, কি করে বলবো? আচ্ছা আমি যাই টাকলুর কাছে। আর রাহি, তুই খবর নিয়ে দেখ ওই ছেলেগুলো কোন গ্রুপের। আচ্ছা, দেখছি। আর আপনারা কলেজের হাওয়া বাতাস কেমন একটা খাতায় লিখে নিয়ে আসেন। আচ্ছা। আমি চলে আসলাম। এখন প্রিন্সিপালের কাছে যেতে হবে। আমার বন্ধুদের ব্যাপারে কিছু বলি। রাহি হলো খুব ট্যালেন্টেড ছাত্র, সব কিছুতে এগিয়ে, কিন্তু একটু ভয় পায়। আর সব কিছু পারফেক্ট। আর সাব্বির আর ইমন মেয়ে পটানোতে ওস্তাদ। আর আমি মাস্তানি করি, তাহলে এই তিনটা কলেজে জায়গা পেত না। ওরা ঝামেলা পাকাবে আর আমি সমাধান করি। ওদের সাথে আমার পরিচয় হয়েছিল এইভাবে। প্রথম দিন কলেজে এসে সবার সাথে পরিচয় হয়েছি। তো একদিন দেখি কি নিয়ে ঝামেলা চলছে, তাই আমি ওইখানে গিয়ে দেখি ইমন আর সাব্বির। আমি ঝামেলার বিষয়ে জিজ্ঞাসা করে জানতে পারি এক সিনিয়র ভাইয়ের ছোট বোনকে প্রপোজ করেছে। তাই ওদের পিটানোর জন্য সিনিয়র ভাইয়ের ঝামেলা পাকিয়েছে। তখন ওই বড় ভাইদের বুঝিয়ে ওদের বাঁচিয়েছি, তাই ওরা আমার সাথে বন্ধুত্ব করেছে। রাহি ছিল সবার চেয়ে আলাদা, কারোর সাথে কথা বলতো না, একা একা থাকতো। এটা আমার ভালো লাগেনি, তাই ওর সাথে ফ্রেন্ডশিপ করি। আর রাহিকে ফ্রেন্ড করায় লাভ হয়েছে। পরীক্ষায় কিছু না পারলে বলে দিবে। কলেজে সে নাস্তার বিলও দেয়। কোনো কোনো অনুষ্ঠানে যেতে হলে ওর বাবার গাড়ি আছে, আর ওর সুন্দর সুন্দর কাপড় আছে। অনেক কিছু বললাম, এখন চলে আসছি টাক্কুর রুমের সামনে। মে কাম ইন? স্যার আসতে পারি? কামন, আসতে পারো। কি জন্য আসতে বললেন আমাকে? প্রথমত দুইটা অপশান, এক বাংলায় কথা বলো, দুই ইংলিশে কথা বলো। দুইটাই। যে কোনো একটা। বাংলা। ঠিক আছে, কতদিন পরে কলেজে আসছো? স্যার আপনার ক্যাবটা কোন ব্র্যান্ডের? খুব সুন্দর দেখতে, আমি একটু দেখতে পারি? সেট আপ। স্যার শুধু বাংলা প্রযোজ্য। স্যার কি বাংলায় বলে? ঠিক আছে শিক্ষক, আমি কি এটা নিতে পারি? আমার খুব সুন্দর লাগছে। আমি কি কোপের প্রশংসার করার কথা বলছি? কি যেন বলেছিলেন, ভুলে গেছি। কতদিন পরে কলেজে আসছো? 31 দিন পরে। কেন আসনি এতদিন? নেক্সট। কিসের নেক্সট? মানে অন্য প্রশ্ন করুন। চুপচাপ এই প্রশ্নের উত্তর দাও। আমার জায়গায় যদি আপনি থাকতেন তাহলে বুঝতেন কেন আসিনি। তানহার সাথে কি সমস্যা তোমার? আমার কিছু না, সবর। তুমি জানো কে ওই তানহা? খুব ভালো করে জানি, সব জেনে শুনে আমি চলছি। ওর আব্বু আসছেন কিন্তু এখনই। কেন? আপনাকে দেখতে আর কিছু কথা বলতে। ও আচ্ছা, আমি এখন যাই। কলেজে বাইরে যাও না, কিছু সময়ের মধ্যে চলে আসবেন। ঠিক আছে। এইটার আবার কি হলো এখন? এখন কি বাপ বেটি একসাথে হয়ে আমাকে কেলানি দিবে? কে জানে কি হবে। দেখি আমার বন্ধুরা কি করে। দোস্ত, ওই ছেলেরা ওর বাবার দলের। ওর বাবা কি ওদের দিয়েছে? না, ও নিজেও নিয়েছে, কিন্তু দুইটা আছে ওকে পাহারা দেয়। তুই কি করে বুঝলি? সব সময় দেখছি তানহা যেদিকে যায় ওই দুইটা সেই দিকে যায়। আচ্ছা ভালো, একটা সমস্যা হতে চলেছে মনে হয়। কি সমস্যা? তানহার বাবা আমার সাথে দেখা করতে আসছে। কি? কেন? আমি কি জানি? মেয়ের জামাই পছন্দ হয়েছে তাই? আর রাগ তোর ফাসলামো। কি করবি? দেখি কি হয়। এখন ইমন আর সাব্বির কোথায়? এই তো আছে। কি বুঝলি? এক দশের সবাই ব্রেকিং নিউজ দিতেছে। একটা ছেলে তানহাকে থাপ্পড় দিছে। আর কিছু না। আমার ফোন চিল্লানি শুরু করলো। হাতে নিয়ে দেখি স্যার কল দিছেন। জি স্যার বলেন। প্রিন্সিপাল স্যারের কাছে যেতে বলেছে। আচ্ছা। কে কল দিছে? স্যার বললেন প্রিন্সিপালের রুমে যেতে, মনে হয় চলে আসছে। কে আছে? রাহির কাছ থেকে জেনে নে। আমি যাই বলেই চলে আসলাম। এখন কিছুটা ভয়ও হচ্ছে। কি বলবো, উনি যা হবার হবে, দেখি গিয়ে। আসতে পারি? হ্যাঁ আসো। তুমি তাহের, জি আমি তাহের। আমার সাথে চলো, কোথায় যাব? কিছু কথা আছে। এখানে বলতে পারেন, সমস্যা নাই। আমার সমস্যা আছে, চল। আচ্ছা চলেন। তারপরে ওনার সাথে যেতে লাগলাম। গাড়ির কাছে এসে বললাম,
আপনি গাড়িতে যান, আমি আসছি। কোথায় যাবে? আমার বন্ধুদের বলে আসি, না হলে আমাকে খুঁজবে। আচ্ছা যাও, তাড়াতাড়ি এসো। তারপর ওদের কাছে গেলাম। কি বললো? ওনার সাথে যেতে যেতে বলছে, ফোনের লোকেশন অন করে রাখ। হ্যাঁ করতেছি। চলে আসলাম আর ফোনের লোকেশন অন করলাম। এখন রাহি আমার লোকেশন ট্র্যাক করে দেখবে আমি কোথায় আছি। এসবে ও খুব এক্সপার্ট, আপনাদের বললাম তো। তারপরে চলে আসলাম গন্তব্যস্থানে। গাড়ি থেকে নেমে দেখি ওনার অফিসে নিয়ে আসছেন। আমার সাথে এসো। জি আসছি। ওনার সাথে ভেতরে গেলাম। তুমি তাহানার ব্যাপারে কতটুকু জানো? মানে? মানে তাহানা এমন করে কেন তা কি জানো? না। যে কথা বলার জন্য তোমাকে এখানে এনেছি। বলেন। ছোটবেলা থেকে খুব দুষ্টামি করতো। আমরা মনে করেছি বড় হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু তাহানার বয়স যখন 8 বছর তখন ওর মা একটা রোগে মারা যায়। এরপর থেকে শুরু হয় ওর তো পাগলামি। আমার একটিমাত্র মেয়ে, তাই কিছু বলতে পারি না, যার কারণেই এমন হয়েছে। সময়ের সাথে সাথে ওর পাগলামি আরও বেড়ে গেছে, যা এখন নিয়ন্ত্রণের বাইরে। আর এখন আমি ওকে সময় দিতে পারি না। একাকিত্ব তাহানাকে ঘিরে ফেলেছে, যার কারণে ওর কিছু করা উচিত তা আন্দাজ করতে পারে না। সব বুঝলাম, কিন্তু আমি কি করব? তুমি একমাত্র ছেলে যে তাহানাকে থাপ্পড় দিতে পেরেছো। এখন পর্যন্ত কোনো ছেলে ওকে মারেনি তুমি ছাড়া। তাই তুমি যদি ওর সাথে একটু চলাফেরা করতে, আমি চাই আর 8-10টা মেয়ের মতো তানাও স্বাভাবিক চলাফেরা করুক। কিন্তু আমি যে ওর প্রতিদ্বন্দ্বী। তা যাই হোক, আমার মনে হয় তুমি পারবে আমার মেয়েকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। আমি কি বলবো বুঝতে পারছি না, চুপ করে দাঁড়িয়ে আছি। পারবে না আমার মেয়েকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে? বলো, পারবে তো? এই বলে আমার হাত ধরলেন। প্রতিটা বাবা মা চায় তার সন্তান স্বাভাবিকভাবে চলাফেরা করুক, কিন্তু আমি কি করব বুঝতে পারছি না। যদি না বলি তাহলে উনি অনেক কষ্ট পাবেন, আর হ্যাঁ বললে আমি কি পারবো ওর সাথে পেরে উঠতে? কি করব? আমি এখন দোটানায় পড়ে গেছি। অনেক চিন্তা ভাবনা করার পরে আমি ঠিক করলাম যা হবে আমি চেষ্টা করে দেখতে পারি। তাই ওনাকে বলে দিলাম আমি চেষ্টা করে দেখব। আমি জানতাম তুমি আমাকে ফিরিয়ে দিবে না। তোমার যত ধরনের সাহায্য লাগে আমাকে বলবে, আমি সব ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। আচ্ছা, তোমার ফোন নাম্বার দিয়ে যাও। 01785... ... তোমার ফোনে কল গেছে, ওই নম্বর আমার সেভ করে রাখো। আচ্ছা আমাকে তানহার বিষয়ে কিছু ইনফরমেশন দিতে পারবেন? কী কী লাগবে বলো। ওর ফেভারিট সব কিছু, কী করতে ভালো লাগে, কখন কি করে, কোথায় যায়, কি করে, সব কিছু আমি তোমার কাছে কাল সব খবর পাঠিয়ে দিব। আচ্ছা, আমি আসি। দাঁড়াও, আমার গাড়ি তোমাকে এগিয়ে দিয়ে আসবে। লাগবে না, আমার বন্ধুরা বাইরে আমার জন্য অপেক্ষা করছে, আমি চাই। ওখান থেকে চলে আসলাম বাইরে। আসতেই শুরু হলো আমার বন্ধুদের জিজ্ঞাসাবাদ। কি বললো? তোকে কিছু করেনি তো? আমাকে একটু সময় দিয়ে সব বলবো। তানহার কোনো সমস্যা হয়েছে? সমস্যা আছে, তার আগে আমার জন্য কিছু কাজ করতে পারবি? তোর কথায় মনে হয় আমরা তোর জন্য কিছু করি না। তুই অনেক কিছু করছিস আমার জন্য, সবসময় আমাকে বাস ছাড়া আর কিছু দেসনি। আচ্ছা কি করতে হবে বল। তানহা সারাদিন কি কি করে, কোথায় যায় জানতে পারবি? হঠাৎ এই বিষয় কেন? ওর প্রেমে পড়ে গেছিস নাকি প্রথম দেখায়? আমি কি তোর মতো লুচ্চা নাকি, যাকে দেখবো তার প্রেমে পড়ে যাব? আচ্ছা তুই ওদের কথা রাখ, আসল ঘটনা কি বল। তারপরে এক এক করে সবকিছু বললাম। তানহার বাবা যা যা বললেন। তুই কি পারবি? চেষ্টা কর যদি পারি। তাহলে ওর ব্যাপারে সবকিছু জানতে হবে। আর প্রথমে ওর কাছে ক্ষমা চাইতে হবে। না হলে তোর সাথে কথা বলবো না। এখন কি করবো আমরা? চিন্তা করতেছি কি করা যায়। আচ্ছা এখন ওর সাথে দেখা করলে কেমন হয়? খুঁজে পাবো কোথায়? তাহারে নাম্বার আছে? না, তবে ওর আব্বুর কাছ থেকে নিতে পারবো। তাহলে নাম্বার এনে দে, আমি খুব খোঁজার ব্যবস্থা করছি। তানহার আব্বুর কাছে কল দিলাম। হ্যাঁ বলো বাবা। আমাকে তানহার নাম্বার দিতে পারবেন? হ্যাঁ, 017.35। আচ্ছা এখন রাখি, পরে কথা হবে। এখন কোথায় আছো? দেখি কোথায়। কিভাবে ওর সাথে কথা বলবো একটু বলে দিব। কেন তুই জানিস না কিভাবে কথা বলতে হয়? আমি তোর মতো তো পারদর্শী না। ও এখন আমাদের কলেজের পাশে আছে। তাহলে চল গিয়ে দেখি কি হয়। আমরা 4 বন্ধু নিয়ে চলে গেলাম ওইখানে। গিয়ে দেখি ওর বন্ধুদের সাথে আড্ডা দিতেছে।
শোন, প্রথমে বাপ করে কথা বলবি আর ঠান্ডা মেজাজে কথা বলবি। তুই পারিস শুধু রাগ দেখাতে, আর কিছু পারিস না। এখন রাগটা তুই একটু কন্ট্রোল করে কথা বলিস। শোন, ওর কোনো কথা রাগ করিস না। আচ্ছা ঠিক আছে। তারপর আস্তে আস্তে গেলাম তানহার কাছে। তানহা আমাকে দেখে ভীষণ রেগে আছে, দেখেই বোঝা যাচ্ছে। ওর কাছে গিয়ে বললাম, তানহা, আমি কি তোমার সাথে একটু কথা বলতে পারি? তুই কি নিজেকে হিরো মনে করিস? আগে কিছু বলিনি বলে খুব সাহস হয়ে গেছে, তাই না? চিৎকার করে বলল। ওর চিৎকার শুনে সবাই আমাদের দিকে চেয়ে আছে। তানহা, বিষয়টা এমন না, আমার কথা শোনো একটু। তুই চলে যা বলছি আমার সামনে থেকে, না হলে কি করবি বল, কি করবি? নিজের রাগ সামলাতে পারলাম না, তাই চিৎকার করে বললাম। তখনই রাহি চলে আসলো আমার কাছে, আমাকে থামিয়েও বলতে লাগলো, তানহা, আমার কথা একটু শোনো। ও তোমার কাছে ক্ষমা চাইতে এসছে এই ঘটনার জন্য। রাহি চল, এদের এসব বলে লাভ নাই। এরা সবসময় নিজেকে বড় মনে করে। তাহের, তুই চুপ করবি? তানহা, তুমি ওকে ক্ষমা করে দিও। চলে আসলাম ওর কাছ থেকে। তুই কি কোনোদিন ভালো হবি না? আমি কি খারাপ? না, তুই খুব ভালো। তোকে সবাই এত বোঝালাম, আর তুই কি করলি? ও কোনো দিন ঠিক হবে না। আরে রাখ, এখন কি করব সেইটা বল। একটা বুদ্ধি আসছে, ট্রাই করে দেখতে পারি। তোর মাথায় খারাপ ছাড়া ভালো বুদ্ধি আসে না কি? আরে কি বলে সেটা শুনি। আচ্ছা বল। কাল কলেজে ওর সাথে আবার কথা বলবি। তা কি বলবে? হ্যাঁ, কি বলবো বলে দে। তুই কাল ওর সাথে দেখা করে প্রথমে বন্ধুত্ব করবি। তা কি করে করব? ও আমার সাথে কথাই বলে না, আর বন্ধুত্ব? আর যদি বন্ধুত্ব না করে তাহলে কিস করে চলে আসবি। কোনো কথা না বলে ইমনকে মাইস শুরু করলাম সবাই। আরে আমার কথা শুন, পরে মারিস। তোর কি কথা শুনবো? শালা আমাকে কোনো ধলাই খাওয়াতে চাস? আরে না, কলেজে কে তোকে মারবে? কলেজে কেউ কিছু করবে না, কিন্তু ওর বাবা যে আছে। হ্যাঁ, ওর বাবা ওর পিছনে গার্ড লাগিয়ে রাখছে। তার থেকে বড় কথা, তানহা কি রিয়েক্ট করবে? আর তানহা কিছু করবে না। মেয়েদের হঠাৎ করে কেউ কিস করলে ওরা কথা বলতে পারবে না। তুই কি করে বুঝলি? আরে ওর জানা আছে এইসব। শুন, তুই যদি কিস করিস তাহলে তানহার রাতে ঘুম হবে না। বাইরে আমি অন্যর ঘুম হারাম করতে পারবো না। এতে তোর লাভ হবে। কেমন লাভ? দেখবি আস্তে আস্তে তোর প্রতি তানহার আকর্ষণ জন্মায়। যদি এমন হয় তাহলে আমি তোকে মেয়ে পটানোর সার্টিফিকেট দিব। তাহের, তুই কি ওর কথা মতো কাজ করবি? একবার দেখি কি হয়। যদি উল্টোপাল্টা কিছু হয়? তাহলে ইমনকে দেখে নিব। দেখে নিস। এখন কি করবি? যা করার কাল করব। এখন চল বাসায় যাই। তারপরে যে যার মতো বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেতে গেলাম। এখন কি খাবার খাওয়ার সময়? খিদে লাগছে আম্মু। সারাদিন কোথায় ছিলি? কলেজে ছিলাম। তুই কি অন্য কোনো গ্রহের কলেজে যাস? কেন আম্মু, কি হয়েছে? কলেজ শেষ হয় 1টায়, আর তুই বাসে আসলি 6টায়। অনেকদিন পরে কলেজে গেছি তো, তাই বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে সময় চলে গেছে, বলতেই পারিনি। হইছে, আর বলতে হবে না। আচ্ছা, তুই কবে ভালো হবি? আমি কি খুব খারাপ আম্মু? না, খুব ভালো। এখন তুই বড় হয়েছিস, ভাইয়ের সাথে কাজে সাহায্য করতে পারিস, তা না? আম্মু, আমি এখন এসব করতে পারবো না, সময় হলে যাব। সময় কবে হবে? বুড়ো হয়ে গেলে? এভাবে আর কতদিন? আম্মু, আমার কি এখন কাজ করার সময়? না, তোমার এখন দেশান্তর হওয়ার সময়। তোমার মতো ছেলেরা দেখো কি ভাইয়ের ব্যবসায় সাহায্য করে, আর তুই কি করিস? আচ্ছা করব, কিছুদিন যাক। খাবার খেয়ে চুপচাপ রুমে চলে আসলাম। দেশান্তর বলার কারণ হলো আমার কলেজ বন্ধ হলেই আমি বেড়াতে চলে যাই। যাওয়ার আগে বাসায় শুধু বলি আমি যাচ্ছি, আর ফোন সবসময় বন্ধ রাখি, না হলে আমাকে ঘুরতে দিবে না। শুধু মেজো ভাইয়ের সাথে যোগাযোগ রাখি বাসার খবর জানার জন্য। একা একা বিভিন্ন অঞ্চল ঘুরতে খুব ভালো লাগে আমার। বিভিন্ন মানুষের সাথে দেখা হয়, এক কথায় আমার কাছে অসাধারণ লাগে। পরের দিন কলেজে চলে আসলাম। এখন ইমনের কথা মতো কাজ করা, কিন্তু তানহাকে কোথাও দেখছি না। ক্লাসে চলে আসলাম। ক্লাস শেষ, এখন কিছু সময় বিরতি, তারপরে ডিপার্টমেন্টের ক্লাস। এখন আমাদের আড্ডার জায়গায় যেতে লাগলাম বিরতির সময় কাটানোর জন্য। 309 নম্বরে যেতেই দেখি তানহার ফ্রেন্ডদের সাথেও ওইখানে আড্ডা দিতেছে। দোস্ত, এখনই সঠিক সময়। তাহের, আমি বলি কি, ওই সব না করে অন্য কিছু করে দেখি।
প্রথমে বন্ধুত্বের অফার দে, পরে দেখা যাবে। আমি কোনোদিন কোনো মেয়ের ঠোঁটের ছোঁয়া পাইনি। যদি এক দিলে দুই পাখি শিকার করা যায় তাহলে ভালো। দোস্ত, এভাবে একটা মেয়ের ঠোঁট স্পর্শ করা ঠিক না। তাও ঠিক, তাহলে কি করব? আরে বেটা, আমি কত মেয়ের ঠোঁট স্পর্শ করছি, আর তোর একটা মেয়ের করতে ভয় পাচ্ছিস? আমার মাথায় কাজ করতেছে না। শালা, তাহলে তুই তাহেরের দায়িত্ব নে। আচ্ছা, আগে দেখি কি হয়। এখন চল। আমরা ওদের সামনে যেতেই তানহা আমাদের দেখেই চলে যেতে লাগলো। আমি তানহার পথ আটকালাম। কি হচ্ছে? তানহা, তোমার সাথে আমার কথা আছে। আমি আপনাকে ক্ষমা করে দিচ্ছি, এখন রাস্তা ছাড়ুন। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার আরো কথা আছে তোমার সাথে। দেখুন, আমাকে রাগাবেন না, সরুন। প্লিজ, মাত্র কয়েকটা কথা বলবো। আচ্ছা বলুন তাড়াতাড়ি। দেখে তানহা, আমার খামাকা ঝগড়া করে কোনো লাভ নাই। তুমি এই কলেজের স্টুডেন্ট, আমিও। আপনার কথা শেষ হয়েছে? না, আরো কিছু কথা। তাড়াতাড়ি বলুন। আমি চাই আমাদের মধ্যে কোনো ঝামেলা না থাকুক, তাই আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। এই জন্য তোদের মতো ছেলেদের আমি দুই চোখে দেখতে পারি না। এখন বন্ধু হবি, কিছুদিন পরে প্রপোজ করবি। না তানহা, আমি শুধু বন্ধু হতে চাই। দেখ, তোর সাথে এত সময় খুব ভালো ব্যবহার করেছি, আর না, আমার রাস্তা ছাড়। বলেই আমার পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। আমি আর দেরি না করে ইমনের কথা অনুযায়ী ওর ঠোঁটে ঠোঁট রেখে কিস করে দিলাম। আর এইসব দেখে তানহার বান্ধবীরা হা করে তাকিয়ে আছে, আর তানহা পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আর তানহাকে ছেড়ে দিয়ে চলে আসলাম। পেছনে তাকানোর সাহস পেলাম না। আমার বন্ধুদের নিয়ে ডিপার্টমেন্টে চলে আসতে লাগলাম। এমন সময় তানহার আব্বু কল দিলেন। দোস্ত, খবর চলে গেছে। কিসের খবর? কার কাছে? তানহার আব্বুর কাছে। এখন কি করবি তাহের? কি বলা যায় ওনাকে? শালা, তোর মাথাই কাজ করতেছে না, আর আমার কোনো কিছুতেই কাজ করতেছে না। এসব কথা বলতে বলতে কল কেটে গেল। আমার মনে কিছুটা শান্ত হলো, কিন্তু সেই শান্তি বেশি সময় টিকলো না। আমার কল চলে আসলো। ভয়ে ভয়ে কল পিক করলাম। আমার মেয়েকে স্বাভাবিক করার জন্য বলছি, ওর দেহ লুট করার জন্য না। আমি এমন কিছু করব না ওর সাথে। তাহলে কি করছো? এখন কিস করে আবারও কিছু করার ট্রাই করবে? আজ সাবধান করে দিলাম, এরপর যদি এমন হয় তোমাকে মেরে ফেলবো। এই বলেই কল কেটে দিলেন। আর আমি কিছু বলতে পারছি না, ফোনের দিকে চেয়ে আছি। ডিপার্টমেন্টের ক্লাসে গেলাম। এখনো কেউ এই খবর পাইনি, তাই কোনো প্রশ্নের মুখোমুখি হতে হয়নি। ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। গোসল করে দুপুরের খাবার খেয়ে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করতেই সেই দৃশ্য আমার চোখে ভেসে উঠল। অন্য কিছুই চিন্তা করতে পারছি না। আমার যদি এমন হয় তাহলে নিশ্চয়ই তানহারও এমন হবে। তাহলে ইমন সত্যি বলছে। না, আমি কিছুতেই পারছি না। বারবার সেই দৃশ্য আমার চোখে আসছে। কি বলবো, সেই প্রথম। এখন আমার মনে হচ্ছে তানহার ঠোঁট ছুঁয়ে আছি। ঘুমও আসছে না, তাই বাসা থেকে বাহির হলাম। উদ্দেশ্য কিছু সময় এলাকায় ঘোরাঘুরি করব। এলাকার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মেন রোডে চলে আসছি। খুবই ক্লান্ত লাগছে, পানির পিপাসাও লাগছে। সামনে একটা দোকান আছে, ওই দিকে যেতে লাগলাম। কিছু সামনে যেতেই পেছন থেকে একটা গাড়ি এসে আমাকে তুলে নিল। 4টা ছেলে আমাকে হাত পা বাঁধার চেষ্টা করছে, আর আমি ওদের থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করছি। কিন্তু আমি সিনেমার নায়ক না যে একা 100 মাস্তানের সাথে জিতে যাব। ওরা আমার হাত পা বেঁধে ফেললো, মুখে কাগজ ঠুকিয়ে দিয়েছে যাতে চিৎকার করতে না পারি। এই মুহূর্তে আমি চিন্তা করতে লাগলাম, কেন ওরা আমাকে তুলে নিল। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে, এটা তানহার কাজ। ওর রাগ মিটাচ্ছে। কেনই কেনই বা কেই বা না করবে যদি শক্তি থাকে। আর তানহার শক্তি হলো ওর বাবা। তারপর ওই ছেলেদের দিকে তাকালাম কনফার্ম হওয়ার জন্য। হ্যাঁ, এটা তানহা কি করছে ওই ছেলেদের আমি দেখেছি। রাহি আমাকে দেখিয়েছিল। কিছু সময় পরে আমাকে একটা শুনশান জায়গায় নিয়ে আসলো। একটা অন্ধকার ঘরে আমাকে ঢোকালো, একটা চেয়ারের সাথে বেঁধে চলে গেল। আমি বসে আছি ওইখানে, হাত পা খোলার চেষ্টা করতে লাগলাম। এমন সময় চেষ্টা করে লাভ নাই মিস্টার তাহের, নিজেকে কি ভাবো? এসব বলে আমার কাছে আসতে লাগলো। হিরো ভাবো তাই না? আমাকে থাপ্পড় দিলে কিছু করিনি সিনিয়র বলে। আর সবচেয়ে বড় কথা হলো, তোমার ওই রাগী মুখ দেখতে আমার খুব ভালো লাগে। আর তুমি কি করলে? খুব সাহস দেখিয়ে আমাকে কিস করে ফেললে। এই বলে আমার মুখের বাঁধন খুলে দিল, আর আমি হাঁপাতে হাঁপাতে বললাম, পানি পানি। এখন পানি খেতে ইচ্ছে করছে।
আর কিস দিবে না। আমি পানি খাবো, খুব পিপাসা লাগছে, আমাকে পানি তো। এই একটু পানি দিয়ে যা। সাথে সাথে একটা ছেলে পানি এনে দিল। নাও বাবু, পানি খাও। ও আমার মুখে পানির বোতল দিল, আমি পানি খেতে লাগলাম। অনেক পিপাসা ছিল অনেক পিপাসা ছিল, তাই হাফ লিটার খেয়ে ফেললাম। বাবু এখন রেডি হও কিস খাওয়ার জন্য। আমি কিছু বলছি না, ওর দিকে তাকিয়ে আছি, খুব রেগে আছি। তানহা বলছিল আমার রাগী মুখ দেখতে ওর খুব ভালো লাগে, কিন্তু এর রাগ হলে ওকে কি যে সুন্দর লাগে তা নিজেই জানে না। শালা, তুই আমাকে আজ কিস করলি, তোর খুব সাহস তাই না? তুই জানিস এই তানহাকে সবাই বাঘের মতো ভয় পায়, আর তুই কিস করছিস? তানহা এসব বলছে আর আমি ওর দিকে চেয়ে আছি। মেয়েটা খুব মায়াবী, আমি খেয়াল করিনি। এখন আমিও ওকে খুব কাছ থেকে দেখছি, তাই বুঝতে পারছি। ওই হা করে তাকিয়ে আছিস কেন? আর কিস করবি না? এই বলে এক হাত দিয়ে আমার মুখ ধরে উপরে তুলে ওর ব্যাগ থেকে নাইস নিয়ে আমার ঠোঁটে আঘাত করতে লাগলো। তুই তানহাকে কিস করছিস, তানহাকে। তুই জানিস না তানহা কেমন মেয়ে। আমি কিছু বলতে পারছি না। এখন আমার ঠোঁট বেয়ে রক্ত পড়ছে আর প্রচণ্ড ব্যথা হতে লাগলো। ব্যথার কারণে আমার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। কিরে, আর কিস করবি না? হ্যাঁ, আর কিস করবি না। শোন, এখন বেশি কিছু করলাম না, শুধু প্রতীক দিলাম, নেক্সট টাইম তানহার সাথে কিছু করার আগে ভেবে চিন্তে করিস, বুঝলি? আমি এই আরতিকে এক নজরে চেয়ে আছি, ওর আগে চেহারার প্রেমে পড়ে যাচ্ছি, কিন্তু আমি এমন করতে পারবো না। ঠোঁটে আরো ব্যথা শুরু হতে লাগলো আর রক্ত পড়ে যাচ্ছে। মনে হচ্ছে শরীরের সব রক্ত এই দিক দিয়ে বেরিয়ে আসার সুযোগ খুঁজছিল, আর এখন পাইছে তাই পড়েই যাচ্ছে। এই, তোরা এইটার রক্ত পড়া বন্ধ করে যেখান থেকে নিয়ে আসলি সেখানে রেখে আয়। এই বলে তানহা চলে গেল। তারপরে ওই ছেলেটা এসে আমার ঠোঁটে ব্যান্ডেজ করে দিয়ে আমাকে যেইখান থেকে তুলে নিয়েছিল সেইখানে রেখে গেছে। শরীর থেকে অনেক রক্ত ঝরে পড়ছে, তাই শরীর খুব দুর্বল লাগছিল, হাঁটতে পারছিলাম না। মাথা ব্যথা শুরু হলো, চোখে ঝাপসা দেখছি, সামনের দিকে এগিয়ে যেতে পারছি না। তারপরে কি হলো আমি জানি না। যখন চোখ খুললাম তখন নিজেকে মেডিকেলে আবিষ্কার করলাম। আমি শুয়ে আছি, আমার পাশে রাহি বসে আছে। আমি চোখ খুলছি দেখে ও বলতে লাগলো, এখন কেমন লাগছে? ভালো। আমি বলছিলাম না সাবধানে থাকতে। আমার কাছে এসে বলল সাব্বির, আরে আমার কিছু হয়নি। কিছু হয়নি, তাই 2 ব্যাগ রক্ত লাগছে। আমি জানতাম এমন কিছু করবে, কি ডেঞ্জারাস মেয়ে। শালা ইমন, তুই এর কোনো টেকনিক পেলি না? কিস করে মেয়েকে পটানো কে শিখাইছে তোরে? এ মেয়ে এমন করবে তাকে জানতাম। বেশিরভাগ মেয়েই তো এইভাবে পটে। আচ্ছা, এখন এই সব বন্ধ করে পরে কথা বলবো এই বিষয় নিয়ে। বাসা থেকে কেউ আসেনি। মেজো ভাই আর আপু আসছিল। আম্মু আসেনি। আন্টি বলছে তোকে আর বাসায় না যেতে। ভাইয়া কি বলতো? কিছু না বললো, আমাদের এখানে থাকার জন্য উনি রাতে আসবে। এখান থেকে কবে যাব? ডাক্তার বলেছে 2 দিন থাকতে হবে। তানহার বাবা কল দিছিল কিসের জন্য? তোর খবর নেওয়ার জন্য। ও, খুব খিদা লাগছিল, তাই ওদের খাবার দিতে বললাম। কিছু সময় পরে ডাক্তার আসলো, চেক আপ করে ওষুধ দিয়ে গেল। সাব্বির আর ইমন ওষুধ আনতে গেল। রাতে ভাইয়া আসলো। ভালো আম্মু, কেমন আছে? ও, তাহলে তাড়াতাড়ি বাসায় যাও, তাহলে তোমাকেও ঘর ছাড়া করবে। আচ্ছা। ভাইয়া চলে গেল। আমার আম্মু খুব ভালো, আবার খুব জল্লাদ। যদি আম্মুর কথাই শুনে চলি তাহলে আম্মু ভালো, কথা না শুনলে আম্মুর চেয়ে জল্লাদ মনে হয় আর কেউ নাই। আর ভাইয়ার সাপোর্ট পেয়ে আমি আম্মুর কথা বেশি শুনি না, তাই আম্মু আমার উপর রেগে থাকে সব সময়। 2 দিন পর মেডিকেল থেকে রাহির বাসায় গেলাম। এখন কিছু সুস্থ হয়েছি, তারপরেও ডাক্তার বলছে রেস্ট নেওয়ার জন্য। ডাক্তার ঠোঁটের ব্যান্ডেজ খুলে দিয়েছে। তানহার প্রতিটা আঘাতের চিহ্ন ভেসে উঠেছে। আয়নার সামনে দাঁড়িয়ে দেখছি এইগুলো। 5 দিন পরে আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি, তাই আজকে কলেজে যাব। রাহির সাথে কলেজে আসলাম, মুখে মাস্ক দিয়ে ঢেকে রাখছি যাতে কেউ বুঝতে না পারে। কলেজে এসে ক্লাসে গেলাম, সবাই স্বাভাবিক ব্যবহার করছে আমার সাথে, তার মানে কেউ এই ব্যাপারে কিছু জানে না। তারপরে ক্লাস শেষ করে আমাদের আড্ডার স্থানে গেলাম। আজ কেউ নেই এখানে। মনে মনে তানহাকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না ওকে।
রাহি ল্যাপটপ সাথে আছে? আছে কেন? তানহার নাম্বার ট্র্যাক করে দেখতো। এখনও ওই চিন্তা মাথায় থেকে সরেনি। তাহের বাদ দে, তানহার ব্যাপার। আমি যখন কথা দিচ্ছি তাহলে এত সহজে কি হার মেনে নিব? তার মানে তুই আবার ওর সাথে এমন কিছু করতে যাবি? দেখি কি করা যায়। তুই দেখ কোথায় আছে। এখন রাহি দেখতে লাগলো কোথায় আছে তানহা, আর আমি চোখ বোলাতে লাগলাম সারা কলেজে, কোথাও দেখছি না। আমাদের ডিপার্টমেন্টে আছে। চল ডিপার্টমেন্টে যাই এখন গিয়ে কি করবি? বলে হাঁটা শুরু করলাম। ডিপার্টমেন্টে এসে দেখি চুপচাপ ক্লাস করছে। আমি ওকে দেখছি। ক্লাস শেষ হওয়ার পরেও আমাকে দেখতে পেরে মাথা নিচু করে চলে গেল। আমি ক্লাস থেকে বাইরে এসে আর খুঁজে পেলাম না তানহাকে। ডিপার্টমেন্টের ক্লাস শেষ করে রাহি আর আমি বাসায় চলে আসলাম। এখন কোনো কাজ নাই, ফেবুতে ঢুকলাম। কিছু সময় নিউজ ফিডে ঘোরাঘুরি করে হঠাৎ মনে হলো তানহার নাম্বার আমার কাছে আছে। তাহলে নাম্বার দিয়ে খুঁজে দেখি ওর ফেবু আইডি পাওয়া যায় কি না। যেই ভাবা সেই কাজ, শুরু করলাম খোঁজা। কিছু সময় পরে খুঁজে পাইলাম তানহার আইডি। ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম, দিয়ে ফেবু থেকে বেরিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে গেলাম। সন্ধ্যায় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে রুমে এসে রাহির সাথে গল্প করতে লাগলাম। দোস্ত, তানহার নাম্বারটা ট্র্যাক করে একটু। তোর সমস্যা কি বলতো? সব সময় শুধু তানহা তানহা করিস কেন? আমার উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত আমার শান্তি নাই। কবে যে তোর উদ্দেশ্য সফল হবে আল্লাহ জানেন। দোস্ত, আজ একটা বিষয় খেয়াল করলাম। কি? তানহা আমাকে এড়িয়ে চলা শুরু করছে। কি করে বুঝলি? তানহা যখন আমাকে দেখতে পেল সাথে সাথে মাথা নিচু করে চলে গেল। পরে আর খুঁজে পাইনি। এর মানে তা কি হবে? ইমনকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে। তাহলে চল ইমন, এর সাথে দেখা করি। চল। আর ল্যাপটপটা নিস। কেন? তানহাকে দেখতে ইচ্ছে করছে। ব্যাপার কি? তুই শুধু তানহাকে দেখতে চাস? কেন, প্রেমে টেমে পড়ে যাসনি তো? না রে, আমি প্রেমে পড়তে পারবো না। আমি চাই সবসময় স্বাধীন হয়ে চলতে। হ্যাঁ, আপনি হলেন স্বাধীন বাঙালি। এখন চলেন। তারপরে আমি আর রাহি গেলাম ইমনের বাসায়। গিয়ে দেখি শালা বাসায় নাই। মেজাজ খারাপ হয়ে গেল। কল দিয়ে দেখি কোথায় আছে। না, লোকেশন দেখ। দেখি শালাই কি করতেছে। আচ্ছা, দেখছি। রাহি লোকেশন দেখতে লাগলো, আর আমি সাব্বিরকে কল দিলাম। সবাই একসাথে না হলে ভালো লাগে না, তাই। দোস্ত, ওই শালা রেস্টুরেন্টে। কোনো মেয়েকে নিয়ে গেছে মনে হয়। তাড়াতাড়ি চল, দেখি কি করে ও। সাব্বিরকে বললাম ওইখানে আসতে। আমি আর রাহি চলে গেলাম। দোস্ত, মুখে মাস্ক পরে যায় আর লুকিয়ে লুকিয়ে দেখি কি করে। আমার একটা আছে, তুই একটা কিনে নে। তারপরে আমি আর রাহি গেলাম। হাই হাই, শালাই দেখি নতুন একটা মেয়ে নিয়ে বসে বসে গল্প করতেছে। তাই একটা প্ল্যান করলাম। সাব্বিরও আসলো। আমরা গেলাম ইমনের কাছে। আরে মন, তুই এখানে কি করিস? কিরে, উনি কে? নতুন নাকি? রুমি, কি জানো তুমি এখানে? এইসব বলার সাথে সাথে ওই মেয়ে রাখতে শুরু করলো। আর ইমনের অবস্থা দেখার মতো হয়েছে। হাই, আমি তাহের, ইমনের বন্ধু। আপনি? ওই মেয়ে কিছু না বলে চলে গেল। আর আমরা একবার ইমন, একবার ওই মেয়ের দিকে তাকাচ্ছি। এই, তোরা এটা কি করলি আমার সাথে? অনেক কষ্ট এখানে আনছি। আমাদের আগে বললি না কেন? আগে বল তো, আমরা তোকে হেল্প করতাম। রুমিকে আর এই নাম ওর সামনে ধরলি কেন? কি জানি রুমিকে। আচ্ছা, আসল কথায় আসি। আমার বাস ঢুকে আসল কথা বলতে আসছিস? আরে কোনো ব্যাপার না, নতুন আরেকটা পাঠিয়ে নিবি। শুধু পটালেই হয় না, মনের মিল না থাকলে ভালোবাসা হয় না। মনের মিল পাইছিস নাকি? অনেক দিন পরে মনের মতো একটা পাইলাম, আর তোরা এসে সব শেষ করে দিলি। আহারে, কি করলি? ওটা অনেক দিন পরে মনের মতো পাইল, আর কি করলি তোরা? আচ্ছা, এটা পরে পাওয়া যাবে। এখন বল, একটা মেয়ে একটা ছেলেকে দেখলে নিজেকে আড়াল করে কেন? ছেলেটা মস্তান, তাই মেয়েটা ভয়ে আড়াল হয়। ওর কথা শুনে রাহি হাসা শুরু করলো। আমার রাগ হচ্ছে। ইমন আর সাব্বির আমাদের দিকে তাকিয়ে আছে। এখন হাসার কি আছে? তাহের মস্তান হয়ে গেছে। কি করে হলো? তুই নিজে তাহেরকে মস্তান বানালি এই মাত্র। আচ্ছা, ব্যাপারটা কি একটু খুলে বল। আজ কলেজে তাহেরকে দেখে তানহা নিজেকে আড়াল করছে, এর মানে জানার জন্য ইমনের কাছে আসা। কি এই ব্যাপার? আমি আর মনে করছি অন্য কিছু। তাহলে মামা পার্টি দাও, কাজ হয়ে গেছে।
কিসের কাজ হয়েছে? স্বপ্ন দেখা শুরু করছে। এখন ওর কল্পনায় শুধু তুই, আর কেউ না। দেখ, কিছু সময় আগে বললো আমি মাস্তান, আর এখন বলছে আরেকটা। তুই কি বলছিলি এটা তানহা করছে? আচ্ছা, এটা জানার জন্য আসছি। এখন যাই, কাল কলেজে দেখা হবে। তারপরে আমি আর রাহি বাসায় চলে আসলাম, আর ওরা ওদের বাসায় গেল। পরের দিন কলেজে এসে দেখি ইমন আসেনি। কল দিলাম, পিক করলো না। কিরে, কলেজে আসলি না কেন? ভালো লাগছে না তাই। আচ্ছা চলে আয়, দেখবি ভালো লাগবে। আজ আর আসবো না, তোরা ক্লাস কর ভাই। কি বলল? কিছু বুঝলাম না, ভালো লাগছে না বলে কল কেটে দিল। কালকের ঘটনা অনেক কষ্ট পাইছি মনে হয়। কার কি হয়েছে? কালকের ঘটনায় অনেক কষ্ট পাইছে মনে হয়। আচ্ছা, ক্লাস শেষ করে ওর বাসায় যাব। এখন ক্লাসে চল। আমরা সবাই ক্লাসের দিকে গেলাম। এখন ডিপার্টমেন্টের ক্লাসে যাব, তাই ডিপার্টমেন্টের দিকে রওনা দিলাম। গল্প করতে করতে যাচ্ছি আমরা। আমি সিঁড়ি বেয়ে ওঠার সময় ফুল স্পিডে উপরে উঠি সব সময়। গল্প করতে করতে সিঁড়ির কাছে এসেই আমার স্পিড বেড়ে গেল বরাবরের মতো। সিঁড়ি দিয়ে পেয়ে উঠতে লাগলাম। সব সময় অঘটন না ঘটে শান্তি নাই। আমি কি করলাম? তুমি না করলে কে করেছে? এখন দেখ কি করো তোমার। আগে কিস করার ঠুট কাটছে, এখন কি কাটবে? দেখ কি করে আজ। রুহি, এখন আর কলেজে থাকা ঠিক না। বাসায় চল। আর হে, আজ রাত দিন বাসায় তালা দিয়ে রাখবি তাহেরকে। কেন? কেন তালা দিয়ে রাখবে? কেন? আমি কি পাগল নাকি যে আমাকে তালা দিয়ে রাখতে হবে? তুমি এখন অপরাধী, তাই তোমাকে তালা দিয়ে রাখতে হবে। আর কোথাও যেতে হবে আমাদের বলিস। এখন চল বাসায়। তারপরে এদের সাথে বাসায় চলে আসলাম। আজ সাব্বির ওর বাসায় যায়নি, আমাদের সাথে চলে আসলো। উদ্দেশ্য হলো আজ আমাকে পাহারা দিবে। এখন যদি তানহা আবার আমার দিকে কিছু করে, তাই। আসলে বেস্ট ফ্রেন্ড কী জিনিস রাহি, সাব্বির, ইমনকে না পেলে বুঝতামই না। এরা তো ভালো হয় কি করে, সব সময় সব কাজে পাশে থাকে। কাজ ভালো হোক আর খারাপ হোক, সবসময় পাশে পাবেন বন্ধু নামক হারামিদের। এভাবে 1 মাস চলে গেল, কিন্তু তানহাই এখন আর দেখি না বললেই চলে। ও যদি আমাকে দেখতে পায় তাহলে লুকিয়ে যায়, একদম আমার সামনে আসে না। এখন আর আড্ডা ও দেয় না, সবসময় বাসায় থাকে। আমি কিছুটা সফল হয়েছি, কিন্তু এভাবে কাজ হবে না। ওর সাথে দেখা করতে হবে, যেই করেই হোক। কলেজে দেখা করতে পারবো না, তাই অন্য কোথাও দেখা করতে হবে। কিন্তু এখন বাসা থেকে বাহির হয় না। ওর নাম্বার আমার কাছে আছে, একটা কল দিয়ে দেখি কথা বলা যায় কি না। যদি ফোনে কথা বলে তাহলে বলবো কাল দেখা করার জন্য। তানহা নাম্বারে কল দিলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওর কথা শুনে বুঝলাম কিছুটা ভালো হয়ে গেছে। কে বলছেন আপনি? কথা বলছেন না কেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো। আপনি কি বলছেন? পরিচয় না দিলে হয় না? না, হয় না। তাড়াতাড়ি পরিচয় দেন, না হলে কল কেটে দিব। আচ্ছা দাঁড়াও, পরিচয় দিচ্ছি। তাড়াতাড়ি দেন। আমি তাহের। কি হলো, কথা বলো। কল দিছেন কিসের জন্য? আর নাম্বার কোথায় পেলেন? তোমার সাথে কিছু কথা আছে, আমার সাথে দেখা করতে পারবে? আমার প্রশ্নের উত্তর দেন। দেখা করো, সব বলবো। আমি পারবো না। কিন্তু কেন? জানি না। এই বলেই কল কেটে দিল। তানহার কথায় কিছু চেঞ্জ হয়েছে, আগের মতো ঝাল নাই। এখন মিষ্টি মিষ্টি লাগে ওর কথা, কিন্তু ও আমার সাথে দেখা করতে চায় না কেন বুঝতাম না। এখন আমি কি করে ওর সাথে দেখা করবো বুঝতেছি না। যে করেই হোক দেখা করতে হবে, এইসব চিন্তা করে অনেক সময় চলে গেল। রাতের খাবার খেয়ে আবার শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে কল দিলাম তানহাকে, কিন্তু কল পিক করছে না, কেন বুঝলাম না। 2টা কল দেওয়ার পরে 3 নাম্বারটাই পিক করলো। আমার কল পিক করলেন না কেন এত সময়? কিসের জন্য কল দিছেন বলেন? কথা বলার জন্য। আমার কথা বলার ইচ্ছে নেই। কিন্তু আমার ইচ্ছা আছে। এতে আমার কিছু করার নেই। কিছু করার নাই মানে? অবশ্যই আছে। না, নেই। আমি খেয়াল করলাম ও একদিকে বলছে কথা বলবে না, আর অন্যদিকে কথা বলেই যাচ্ছে আমার সাথে। এভাবে কিছু সময় পর ঘুমিয়ে পড়লাম। সকালে রাহি ঘুম থেকে উঠালো। আমি এখনো রাহির বাসার বাইরে আছি। ভাইয়া এখনো গ্রিন সিগন্যাল দেয়নি, তাই বাসায় যাওয়া হয়নি। ভাইয়ার সিগন্যাল পেলে বাসায় যাব। এর আগে বাসায় গেলে আমার অবস্থা থাকবে না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে গেলাম। তারপরে সবাইকে তানহার এই ব্যাপারে বললাম। সাথে সাথে ইমন বলে উঠল, মামা, এটা তো গ্রিন সিগন্যাল, সামনে এগিয়ে যাও।
সামনে এগিয়ে যাও মানে? মনে হলো তুই এখন গিয়ে তানহাকে প্রপোজ করে ফেল, রাজি হয়ে যাবে। না মামা, সত্যি বলছি, কাজ হয়ে যাবে, দেখে নিস। ইমন, তুই কাকে প্রপোজ করতে বলছিলি? কাকে আবার? তাহেরকে? ও কি প্রেম করার জন্য তানহার পিছু নিছে? তা না হলে তার কিছুটা দুর্বল তানহার প্রতি। এই চুপ কর এখন। তাহের, তুই কি করতে চাচ্ছিস এখন? ভাবতেছি তানহাকে প্রপোজ করব। এই কথা শুনে ওরা আমার থেকে হা করে তাকিয়ে আছে। তুই কি সত্যি বলছিস? সত্যি। কিন্তু বন্ধুত্বের প্রস্তাব দিব না প্রেমের প্রস্তাব? আমি এমনই ভাবছিলাম। আমি আরো মনে করলাম প্রেমের প্রস্তাব দিবি। আচ্ছা এইসব পরে, এখন তানহা কোথায় দেখ। এমনি কথা বলবি? আর তুই ল্যাপটপের সামনে বসে থাক আর দেখতে থাক ও কোন দিকে যাওয়া আসা করে। তানহা এখন একাডেমি ভবনে আছে। কিন্তু এক জায়গায় ও থাকবে না। তুই এখানে বসে থাক আর দেখ কোন দিকে যায়। লোকেশন চেঞ্জ করলে আমাকে বলিস। আচ্ছা, তুই যা। ওদের ওই খাবে রেখে আমি গেলাম একাডেমি ভবনে, কিন্তু খুঁজে পেলাম না। তাই রাহিকে কল দিলাম, খুঁজে পাইনি। লোকেশন ঠিক আছে, উপরে উঠে দেখ। আচ্ছা দেখছি। আর লোকেশন একটু চেঞ্জ হলেই আমাকে কল দিস। ওকে। তারপরে দ্বিতীয় ফ্লোর দিয়েও গেলাম, পেলাম না। পরে তৃতীয় ফ্লোরেও পাইনি। এখন শেষ আসা চতুর্থ ফ্লোর। ওইখানে যেতেই দূর থেকে দেখি বাহিরের দিকে চেয়ে আছে। আমি কাছে যেতে লাগলাম, কিন্তু তানহা আমাকে দেখে ফেললো আর ও লুকিয়ে যেতে শুরু করলো। সাথে সাথে রাহি কল দিল আর বলতে লাগলো তানহা কোন দিকে যাচ্ছে। অনেক জায়গায় হাঁটালো আমাকে। এই কিছু সময়ে আমিও কম না, ওর পিছু ছাড়িনি। ও যেদিকে যাচ্ছে আমিও সেই দিকে যাচ্ছি, আর রাহি লোকেশন দিয়ে যাচ্ছে। আরও ভালো লাগছে না, তাই দৌড় দিয়ে ওর কাছে চলে গেলাম। গিয়ে ওর হাত ধরে নির্বিলি জায়গা নিয়ে গেলাম। কি করছেন? আমার হাত ছাড়েন। পালিয়ে কোথায় যাচ্ছিলে? কোথায় যাব? আমি হাঁটতেছি। আচ্ছা, আমার সাথে দেখা করতে চাও না কেন? আমার ইচ্ছে। তোমার এই আচরণে আমি অনেক খুশি হলাম। আমি চাই এই সব সময় তুমি এইভাবে কথা বলো। আমার যেভাবে ইচ্ছে হবে কথা বলবো। এতে আপনার ভালো লাগলেই আর কি, আর না লাগলেই কি, এতে আমার কিছু যায় আসে না। আমি চাই সব সময় তুমি এইভাবে কথা বলো। আচ্ছা, তুমি আমার সাথে বন্ধুত্ব করবে? কেন করব? আমার ইচ্ছা হচ্ছে তাই। আমার ইচ্ছে নেই। এমন কেন তুমি? আর কাল রাতে কথা বললে না কেন? আমার ইচ্ছে। মাথা ফাটিয়ে দেব আমিও। গুট্টি মেরে। আর তুমি খুব ভালো ছেলে। চলো আর একটু ঘুরে আসি। কেন? ইচ্ছা হলো তাই। আমার ইচ্ছে নেই। এই বলেই চলে গেল। কিছু যাওয়ার পরে পিছন ফিরে স্মাইল দিয়ে চলে গেল। আর আমি সেই রকম ক্রাশ খাইলাম। এখন আগের থেকে ভালো হয়ে গেছে, স্বাভাবিকভাবে চলাফেরা করে। শুধু কাপড় চেঞ্জ করানো বাকি আছে। ওর সাথে ভালোভাবে মিশতে হবে, তারপরে বলবো। আস্তে আস্তে চলে গেলাম বন্ধুদের কাছে। কি কথা বললি? এতক্ষণ তানহার সাথে প্রেম হয়ে গেছে? রাখ তোর প্রেম। ইমন, তুই চুপ থাকবি? শুধু ফাও কথা বলিস কেন? কি বুঝলি? কথা বলো। লাইন আসছে কিন্তু। কিন্তু কি? সব কিছুতেই জোর করতে হয়। যেমন? যেমন মনে কর, ওর সাথে কথা বলতে হলে কিছু জিজ্ঞাসা করলে এক কথায় সব কিছু জোর করলে হয়ে যাবে। তোর মনে ও তোর প্রতি দুর্বল হয়ে গেছে, তাই চাই জোর করেই সব কিছু কর। এইটা হলে খারাপ হয়ে যাবে। কেন? ওর বাবা কি বলেছে জানিস না? তাই কি করবি এখন? দেখি কি করা যায়। এখন চল বাসায় যাই। তারপরে বাসায় চলে এলাম। এভাবে দিন চলতে লাগলো। কথা বলা, ঘোরাঘুরি করা, সবাই মিলে আমরা দিন কাটাতে লাগলাম। 3 মাস পরে। তানহা, তোমাকে একটা কথা বলতে চাই। কি বলো? রাগ করবে না তো? না, বলো। তোমার এই কাপড় আমার ভালো লাগে না। কেন, খারাপ নাকি? খারাপ না, কিন্তু আমার কাছে ভালো লাগে না। কি কাপড় পরলে ভালো লাগবে? তুমি বোরকা পরে বাইরে আসলে খুব ভালো লাগবে। এখন কি খারাপ লাগবে আমাকে? আমার কাছে লাগে। তাহলে আমার সাথে কথা বলতে হবে না, যাও এখান থেকে। বোরকা পরলে খুব সুন্দর লাগবে তোমাকে। কিছু না বলেই চলে গেল। আমি বাসায় চলে আসলাম। রাগ করলো নাকি কিছু বুঝলাম না। রাগ করলে করুক, আমি খারাপ কিছু বলিনি, সত্যি কথা বলছি। মেয়েদের বোরকা পরলে আর হিজাব পরলে সুন্দর লাগে। জিন্স পরলে হাফ লেডিস লাগে আমার কাছে। তাই আমি তানহাকে বললাম, এখন ওর ইচ্ছা, ও কি করবে। ভালো লাগবে বোরকা পরবে, না লাগলে নাই, এটা আমার কিছু না। আমি যা করার করছি। আর এখন তানহার ভাবসাব বেশি ভালো না, তাই ওর থেকে দূরে থাকতে হবে। ওর কাছে থাকলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। কে যেন বলেছিলেন, মেয়েদের বেশি বুঝতে যেও না। বেশি বুঝতে গেলে হয়তো পাগল হবে, না হয় প্রেমে পড়বে। আর আমি এর মধ্যে কোনোটাই চাই না। তাই তানহা
তাই তাই তানহার থেকে দূরত্ব বাড়াতে হবে। এখন আমার কাজ প্রায় শেষ, আমি প্রায় সফল হয়ে গেছি। গিয়ে দেখি রাহি, ইমন, সাব্বির বসে আছে। ওদের কাছে গেলাম। কিরে, কি খবর? কিছু না, তুই কি করিস? এই তো কিছু না, তা তোর মিশন কেমন চলতেছে? শেষ মিশনে আছি। আজ দেখি কি হয়। শেষ মিশন কি? শেষ মিশন কি তা ওর কাছে গেলে দেখতে পাবি। আজ কলেজে দেখিনি, মনে হয় আসেনি। না, আসলে কেমন হয় বল। কি জানি, ভুলভাল জানিস। নেক্সট প্ল্যান কি? কলেজ ছুটি দিবে 1 মাসের জন্য, আর আমার স্বাধীন হওয়া। তা এখন কোথায় যাবি তুই? তা জানি না, তবে যেখানে ইচ্ছা হবে সেখানে। আমাকে সাথে নিবি? যতদিন থাকবি ততদিন তোর ফোন আমার কাছে একেবারে দিতে পারলে সাথে আয়, না হলে নাই। ফোন নিয়ে সমস্যা কি দোস্ত? তোর যাওয়ার ইচ্ছা আছে নাকি? হুম। কিছু শর্ত মানতে পারবি? কি? এখন না, সময় আসলে বলবো। চল ক্লাসে যাই। তারপরে ক্লাসে গেলাম। ক্লাস শেষ করে আবার তানহাকে খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। কল দিলাম, পিক করলো না। মনে হয় কালকের কথায় রাগ করে বসে আছে। থাকলে থাক, আমার কিছু যায় আসে না। আমার কাজ শেষ। এখন ওর বাবা পারলে করুক, না পারলে নাই। বাসায় চলে আসলাম। গোসল সেরে দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। এভাবে 4 দিন চলে গেল। প্রতিদিন কলেজে যাই, বন্ধুদের সাথে গল্প করি, ক্লাস, তারপরে চলে আসি। তানহাকে পাই না খুঁজে। মনে হয় কলেজে আসে না, আর আসলেও আমার সাথে দেখা করতে চায় না। আর আমিও এখন এত গুরুত্ব দিই না। আমার যা করার করছি, এখন ওর যা ইচ্ছে করুক, তাতে আমার কিছু করার নাই। আমি কি জানি? দিছি, আমার কল পিক করে না। কি জানি, এখন যা ইচ্ছা করুক। কি রে, তাহার আজ 5 দিন হয়ে গেল, কিন্তু তাহা না কলেজে আসছে না কেন? কল দিয়ে দেখ কি হলো ওর। কি? এখন আবার কি হলো ওর? তুই এমন বলিস কেন? ওর সাথে ঝগড়া করছিস নাকি? না, তেমন কিছু না। আমার যা করার করছি, এখন ওর ফ্যামিলি ম্যাটার। তুই হাল ছেড়ে দিলি? কি যেন বললি, শেষ মিশন, এটাই কি হবে? আর তুই বললি না আসলে আমাদের কি দেখতে দিবি? কিন্তু এটা না হতেও পারে। কেন? যদি হওয়ার তাহলে এতদিনে হয়েছে তো। ও, তাহলে আর কি? তাহের, কি? এ কি দেখা যায় ওইদিকে? কোন দিকে? সামনে তাকা। কি ওইদিকে? আমি কি দেখছি? নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আমি কি স্বপ্ন দেখছি না বাস্তব? কিছু বুঝতে পারছি না। তানহা বোরখা পরে আসছে। তাহলে আমার মিশন শেষ। তানহা আমার দিকে চেয়ে চোখ দিয়ে ইশারা করছে। কি দেখোস? আমি কিছু বললাম না। এখন আর ওর সাথে বেশি মেশা যাবে না, তাই এড়িয়ে চলতে হবে। তাই ক্লাসের দিকে রওনা দিলাম। কিরে, কোথায় যাবে এখন? ক্লাসে যাব, চল বলেই হাঁটা শুরু করলাম। কারণ এখন তানহার দিকে তাকিয়ে থাকলে আমি ওর প্রেমে পড়ে যাব। আমি যেমন মেয়েকে আমার লাইফ পার্টনার চাই, আজ তানহাকে সেই রকম লাগতেছে। এখন আমার মনের মতো লাগতেছে তানহাকে। তাই ওর সামনে থাকলে ওর প্রেমে পড়ে যাব 100% শিওর। আমি চলে আসছি। আর তানহা আমাকে পেছু থেকে ডাক দিল। এই, তুমি কোথায় যাও? দাঁড়াও, একটু কথা আছে। কি বলবে? তাড়াতাড়ি বলো, আমার ক্লাস আছে। আসলে তোমার কল পিক করতে পারিনি বলে সরি। ওকে বলে হাঁটা শুরু করলাম। কোথায় যাও? ক্লাস আছে। ক্লাস পরে আমার সাথে দেখা করে যেও। আমি কিছু বললাম না, ক্লাসে চলে আসলাম। ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। তানহার সাথে দেখা করলাম না। ওর সাথে দেখা করলে কি হতো আমি নিচে যাই না। বাসায় আসতেই তানহার আব্বুর কল আসলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালোই। তুমি কেমন আছো? ভালো আছি। তোমাকে কি বলে ধন্যবাদ দিব বুঝাতে পারছি না। তোমার উপকার আমি কোনো দিন ভুলতে পারবো না। ধন্যবাদ দেওয়ার কিছু নাই। তারপরও আমি যে কাজ এতদিন থেকে পারিনি, তুমি কিছুদিনের এই কাজ করে দিলে। আচ্ছা ঠিক আছে, আপনি ওর দিকে খেয়াল রাখবেন। আচ্ছা, ভালো থেকো। আর কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে। জি আচ্ছা। এখন রাখি, ভালো থেকো। কল কেটে দিল। আমি ফোন রেখে বাথরুমে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। ফোন হাতে নিয়ে দেখি তানহার নাম্বার থেকে অনেক কল আসছে। কোনো সমস্যা হলো নাকি? এত কল দেওয়ার তো কথা না। অনেক কিছু মাথায় চলে আসলো, তাই কল ব্যাক করলাম। তানহা, তুমি ঠিক আছো? কোথায় তুমি?
বাসায় চলে আসছি, কাজ ছিল তাই। আমাকে না বলে চলে গেলে কেন? আমি বললাম না দেখা করার জন্য? বাসায় চলে আসছি, কাজ ছিল তাই। আসলে কাজ ছিল বেশি, তাই না বলেই চলে আসছি। এখন কি করো? কাজ শেষ হয়েছে? না, আমার সাথে দেখা করতে পারবে আজ? আজ পারবো না। তাহলে কাল কলেজে দেখা করবে। আচ্ছা, সময় পাইলে। এত ব্যস্ত হয়ে গেলে? হুম। আচ্ছা, কাল দেখা করবে আমার সাথে। বাই। তানহাকে মিথ্যা না বললে এখনই দেখা করতে বলবে। এখন ভাইয়ার কাছে যেতে হবে। ভাইয়ার ব্যবসায় আমি কোনো সাহায্য করি না, তারপরেও আজ যাব। কারণ হলো তানহা আমার ব্যাপারে খোঁজ নেবে, তা না হলে যেতাম না। তাই ভাইয়ার দোকানে চলে গেলাম। এখানে আমার কোনো কাজ নেই, কাজের জন্য 15 জন লোক রাখা আছে। তারপরেও গেলাম, এমনি আসলাম। না, খোলা আছে, এমনি আসলাম। আর এখন থেকে ক্লাস শেষে এখানে আসবো, কিছু না। না, আম্মু বললেও আমি ওইসব শুনি না। আচ্ছা যাও। কিন্তু ভাইয়া, আমার কলেজ বন্ধ হলে আমাকে এখানে আটকিয়ে রাখতে চাইবে না। তারপরে আমি বসে আছি, এখানে কাজ ভালো লাগছে, বসে বসে টাকা গোনা আর কিছু না। যাক, এখন এই থেকে ভাইয়াকে সাহায্য করব, আর আম্মুর বকা খেতে হবে না। এদিকে তানহার থেকে দূরে থাকার বাহানা পেলাম। এমন সময় ইমন কল দিল। বন্ধু, কোথায় তুই? কেন? কাজ ছিল বাসায়, না অন্য কোথায়? ভাইয়ার দোকানে চলে আয়, কি করিস এখানে? আসলেই দেখতে পাবি। তারপরে কল কেটে দিলাম। কিছু সময় পরে ইমন সাব্বের রাহি আসলো দোকানে। এসে আমাকে দেখে সবাই অবাক। বন্ধু, তুই এখানে তাও কাজ করছিস, কিছু বুঝলাম না। আমি কি কাজ পারি না? না, কিন্তু এভাবে হঠাৎ করে পাল্টে গেলি ভাবতেই অবাক লাগছে। আমারও বিশ্বাস করতে পারছি না, ওর কথা শুনে তাই দেখতে আসলাম। এখন এইসব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নাই। ভাইয়া তুমি বসো, আমি ওদের জন্য হালকা নাস্তা নিয়ে আসি। তারপরে ভাইয়া বলল নাস্তা আনার জন্য। কিছু সময় পরে নাস্তা নিয়ে আসলো। আমরা নাস্তা করছি আর গল্প করছি। নাস্তা শেষ করে ওদের বিদায় দিয়ে আবার কাজে লেগে গেলাম। ভাইয়া অন্য কাজ করছে আর আমি ভাইয়ার কাজ করছি। রাত 8টায় বাসায় চলে আসলাম। আসতেই আম্মুর বকা শুনতে হলো। সারাদিন নবাবের বেটা ঘুরে বেড়াবে আর ভাইয়ের কাঁধে পা তুলে খাবে, আর কিছু পারে না। আমি চুপচাপ রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে পড়তে বসলাম। পড়া শেষ করে রাতের খাবার খেয়ে শুয়ে ফোন দিয়ে ফেবুতে ঢুকলাম। এমন সময় তানহার কল আসছে। কেমন আছো? ভালো, তুমি? কিছুটা ভালো আছি। ও আচ্ছা। সারাদিন কি কাজে ছিলা? এই তো। আমার সাথে রাগ করে আসছো? না, রাগ করবো কেন? এই যে আমি কল ধরিনি বলে। প্রথমে রাগ হয়েছিল, পরে রাগ কেটে গেছে। কি জন্য রাগে কেটে গেল? বোরখা পরে আসছো তাই। তাহলে আমার সাথে কথা না বলে চলে গেলে কেন? কাজ ছিল তাই। কি কাজ শুনি? ভাইয়াকে সাহায্য করা। উনি একা পারেন না। পারে, তবে আম্মু সবসময় বকে ভাইয়াকে সাহায্য করার জন্য, তাই। ও আচ্ছা, তাহলে কাল কলেজে দেখা হবে। গুড নাইট। গুড নাইট। ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। আজ দেখে আম্মু তেমন বকা দিল না। মনে হয় ভাইয়া বলছে আমি যে কাল ছিলাম ওনার সাথে। যাক, এখন আর প্রতিদিন বকা খেয়ে কলেজ যেতে হবে না। নাস্তা শেষ করে কলেজে আসলাম। আজ থেকে তানহা খুব তাড়াতাড়ি চলে আসছে। আমাকে দেখেই কাছে আসলো। কেমন আছেন? ভালো আছি, তুমি? ভালো। আপনার সাথে কথা বলা যাবে? বলতে পারো। তুমি আমাকে ইগনোর করতেছো কেন বলো তো? আমি ইগনোর করলাম কখন? এই যে আমার সাথে কথা বলো না, দেখা করো না। তাহলে এখন কার সাথে কথা বলছো? কাকে সামনে দেখছো? কাল আমার সাথে দেখা না করেই চলে গেলে কেন? কাজ ছিল তাই। কাজ এতদিন কোথায় ছিল? কাজ আবার কোথায় থাকবে? কাজ কাজের জায়গাতে আছে। ও, এখন হঠাৎ করে কোথা থেকে উদয় হলো? এসব মানে কি তানহা? না, কিছু না। চল, ক্লাসের সময় হয়েছে। আজ ক্লাস না করলে হয় না? কেন? আমার ইচ্ছে হচ্ছে কোথাও ঘুরতে যাব। তোমার ইচ্ছে হলে তুমি চাও, আমি ক্লাস করব। প্লিজ তানহা, এমন করো না, ক্লাসে চলো। তারপরে ক্লাসে চলে আসলাম। স্যার এখনো ক্লাসে আসেনি। কি কথা বললি? কিছু না। মনে হলো তাকে জরুরি করেছে, মনে হলো তোকে জোড়াজুড়ি করেছে। কিসের জন্য করলো? আর বলিস না, এখন ঘুরতে যাব তো। আর বলিস না, এখনো ঘুরতে যাবে, তাও আবার আমার সাথে। মামা, ও তোমার প্রেমে পড়ে গেছে মনে হয়। প্রেম ছাড়া আর কিছু নাই তোর মাথায়?
আমি সত্যি বলছি, কিছুদিন যাক, তারপর বুঝতে পারবে তুমি। আচ্ছা, তুই কি সত্যি বলছিস? হুম, ওর চলাফেরা দেখে বোঝা যায় এমন কিছু। এমন হলে ওকে আগে থেকে সাবধান করতে হবে। কেন, প্রেম করতে চাইলে করবি। ও যা চাইবে তাই করতে হবে নাকি? এখন যদি ও চায় প্রেম করতে, পরে চাইবে শেখা দিতে। এর থেকে বড় কথা হলো ওর বাবা। বাবা দিয়ে কি করবি? ক্লাস শেষে যা করার করব। এমন সময় স্যার চলে আসলেন আর ক্লাসের সবাই চুপ হয়ে গেল। স্যার ক্লাস শুরু করলেন। মনে মনে ভাবছি ক্লাস শেষ করেই বাসায় চলে যাব, তাহলে তানহার সাথে দেখা হবে না। কল দিয়ে বলবো খাইয়া বলেছে তাড়াতাড়ি যেতে, তাই দেখা করতে পারিনি। ক্লাস শেষ করে বাহির হতে দেখি তানহা আমার সামনে। হায় আল্লাহ, এখন কি হবে? এই মেয়েটিকে আমার পিছু নিয়ে ফেলছে। ওর সাথে আমি বেশি মেলামেশা করলে আমি ওর প্রতি দুর্বল হয়ে যাব। যতবারই এড়িয়ে চলতে হবে। ক্লাস শেষ হলো, শেষ। তাহলে চলো, কোথায়? ঘুরতে যাব। আমি যেতে পারবো না, ভাইয়া কল দিছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। আজ এসব বললে হবে না, আমার সাথে চলো। আরে না, এখন দেরি হলে আম্মু বকা দিবে। আমি বাসায় যাই, তুমিও তোমার বাসায় যাও। আজ একটু বকা শুনলে কিচ্ছু হবে না, চলো আমার সাথে। আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। আরে কি শুরু করলে? চলো তো, এই যে আপনাদের বন্ধুদের নিয়ে যাচ্ছি, ওনাদের বলছি এখন আমার সাথে চলো। কোথায় যাব এখন? ঘুরতে যাব। আমাকে সাথে নিয়ে গেল একটা পার্কে। আমি আর তানহা একটা বেঞ্চে বসে আছি। তুমি এটা কি করলে? কি করলাম? সবার সামনে এভাবে নিয়ে আসলে কেন? তুমি আসছো না তাই টেনে নিয়ে আসলাম। এখন যদি তোমার আব্বু জানে তাহলে আমাকে মেরে ফেলবে। আব্বু কেন মারবে? এখন যদি বলি ওর আব্বু আমাকে বলছে ওকে স্বাভাবিক করার জন্য, তাহলে আমার সাথে রাগ করবে আর ঝামেলা পাকাবে। এখন অন্য কিছু বলতে হবে। কি হলো, কথা বলো না কেন? না, কিছু না। আব্বু কেন মারবে? তুমি আমাকে এভাবে ধরে আনছো, সেটা তোমার আব্বু যদি জেনে ফেলে। আমি জানি এত সময় ওর আব্বুর কাছে খবর চলে গেছে, তারপরও না জানার খান করে বললাম। আব্বু জেনে গেছে, কি জেনে গেছে? তাহলে আজ আমার রক্ষে নেই। আরে কিচ্ছু হবে না। কিছু না হলেই ভালো। আমাকে এখানে নিয়ে আসলে কেন? এমনি তোমার সাথে ঘুরতে ইচ্ছে হলো তাই। কলেজে আর কোনো ছেলে নাই? আছে, তোমার মতো নাই। আমি ওদের চেয়ে আলাদা হলাম কেমন করে? বুঝতে পারোনি? না। কলেজে কোনো ছেলে আমার সাথে কথা বলতো না ভয়ে, আর তুমি প্রথম দেখায় আমাকে থাপ্পড় দিছো। তখন যদি জানতাম তুমি তানহা, তাহলে আরো কয়েকটা দিতাম। কেন কেন? আমার জায়গা তুমি দখল করছো, আর আমি তোমাকে এত সহজে ছেড়ে দিব? তাহলে এখন ধরো। এখন ধরতে হবে না। কেন? কারণ এখন তুমি আমার বন্ধু। ও, আর কিছু না? কি হবে? আমি কি তোমার অন্য কিছু হতে পারি না? কখনো হওয়ার চেষ্টা করবে না। কেন? বন্ধু আছিস, বন্ধু থাক। আমি কি তোমার ছোট বোন হতে পারি না? না না না। সুন্দর দেখি কিউট একটা ভাবি খুঁজে দেব। চুপ করবি? না, করব না। তাহলে আমি গেলাম বলেই হাঁটা শুরু করলাম। কই যাও? বাসায়, তুমি থাকো। আমি একা একা এখানে কি করব? তাহলে চলো বাসায় যাই। আর একটু গল্প করি বসে বসে। জি না, ভাইয়া আমার জন্য অপেক্ষা করতেছে। ভাইয়াকে কল দিয়ে বলো আজ আসতে পারবে না। জি না, আপনি বাসায় যান, আমি গেলাম, বাই। আর কোনো কথা শুনলাম না, বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আম্মুর শুরু হয়ে গেল। আমি কোনো কিছু না শুনে খাবার খেয়ে দোকানে চলে গেলাম। দেখতেই পারছো, তোমাকে মরার জন্য কে বললো? খাওনি কেন? আমাকে বললেই পারতে, আমি টিফিন করে নিয়ে আসতাম। আচ্ছা তাড়াতাড়ি যাও। ভাইয়া চলে গেল বাসায়। আমি কাজ করতে লাগলাম। এভাবে চলতে লাগলো। প্রতিদিন সকালে কলেজ যাওয়া, ক্লাস করা, আড্ডা দেওয়া, তারপর দোকানে যাওয়া। আমার সারাদিন এইভাবে চলে যেত। দেখতে দেখতে আমার এইচএসসি পরীক্ষা চলে আসলো, তাই এখন আর দোকানে যেতে হয় না। মনোযোগী হয়ে পড়াশোনা করতে লাগলাম। আজ থেকে আমার পরীক্ষা শুরু। সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। 8:30 হয়ে গেছে, তাই নাস্তা করতে গেলাম। নাস্তা করে রেডি হয়ে পরীক্ষার হলে চলে আসলাম। এসে সিট না খুঁজে রাহিদের খুঁজতে লাগলাম, কারণ আমাদের সিট একসাথে। অনেক খুঁজে ইমনকে পেলাম। কিরে, তুই এখানে? রাহি আর সাব্বির কোথায়? আমি খুঁজে পাচ্ছি না। ও, তাহলে চল সিট খুঁজি। সে চল। তারপর আমি আর ইমন সিট খুঁজতে লাগলাম। অনেক খুঁজে শেষে সিট খুঁজে পাইলাম। তারপর আমি আর ইমন গেলাম, গিয়ে দেখি সাব্বির রাহি বসে আছে। কিরে হারামি, আমাদের রেখে তুই এখানে বসে আছিস? আর বলিস না, তাদের খুঁজতে খুঁজতে মাত্র এসে বসেছি। আচ্ছা ভালো, আমাদের কিছু দেখাইস না পারলে। আচ্ছা দেখব।
তারপর পরীক্ষা শুরু হলো। প্রশ্ন মোটামুটি কমন পড়ছে, যেগুলো আনকমন সেগুলো রাহি বলে দিছে। আজ শেষ পরীক্ষা। এই কয়দিন তানহার সাথে খুব কম কথা হয়েছে। তানহা বলছে আজ দেখা করার জন্য। পরীক্ষা শেষ করে দেখা করতে যাব। পরীক্ষার হল থেকে বাহির হয়ে আড্ডা দিতে লাগলাম। আর কতদিন পরে ওদের সাথে দেখা হবে জানি না, তাই কিছু সময় আড্ডা দিব ওদের সাথে। তারপর তানহার সাথে দেখা করে ভাইয়ার কাছে যাব। দোস্ত, পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন কি করা যায়? আমাদের কিছু একটা করতে হবে, বেকার সময় কাটিয়ে লাভ নাই। তাহের ওর ভাইয়ের কাছে আছে, ওর এসব নিয়ে চিন্তা নেই। আমরা কি করব? কি করবি? কোনো কাজে লেগে যা। কিছু একটা করতে হবে। তাহের, তুই কি আবার কোথাও যাবি? কে বলছে যাব না? আজ রাতেই চলে যাব। কোথায় যাবি? তা জানি না, তো বাংলাদেশের বাহিরে যেতে পারবো না। আমি ভুলে গেছি, কলেজ বন্ধ হয়ে গেলে তুই অন্য কাজে চলে যাস। আমি কি কাজে যাই? ঘোরাঘুরি তোর একমাত্র কাজ, আর এটাই করিস। আচ্ছা ভাই, তুই যে খানে থাকিস ফোনটা খোলা রাখিস না। হ্যাঁ দোস্ত, ফোনটা অফ করিস না। যে কোনো প্রয়োজনে তোর কাছ থেকে হেল্প নিতে পারবো। ফোন অন রাখলে ঘোরাঘুরির আসল মজাই মিলে না। তার মানে তুই ফোন অফ করে দিবি? হুম, তাহলে আমরা যোগাযোগ করব কি করে? বেশি প্রয়োজন হলে ভাইয়াকে বলিস। ভাইয়াকে বললে কি লাভ হবে? ভাইয়া আমাকে বলবে। কি করে বলবে? যে করেই হোক বলবে। এখন চল বাসায় যাই। চল। বাসায় আসবি কবে? যাই না, বাসায় চলে আসলে আমি কল দিব তোদের। ওকে। আচ্ছা যাই, ভালো থাকিস। ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় গেলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে গেলাম তানহার সাথে দেখা করতে। এই আসার সময় হলো? দেখতেই পারছো। পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন সব সময় ফ্রি। তোমার পরীক্ষা কবে? আগামী মাসে। ও ভালো। এখানে ভালো লাগছে না, চলো ওইদিকে যাই। চলো। তারপর হাঁটা শুরু করলাম। আমি আর তানহা পাশাপাশি হাঁটছি। যে কেউ দেখলে বলবে আমরা প্রেমিক প্রেমিকা। তানহা হাঁটছে আর মাঝে মাঝে আমার হাতে স্পর্শ করার চেষ্টা করছে। আমি বুঝতে পেরেও কিছু বলছি না। এখন ওর সায় দিলে ও আরো এগিয়ে যাবে, একদম চেষ্টা করবে না। কিসের চেষ্টা? যে চেষ্টা করেছো সেইটা। আমি কিসের চেষ্টা করছি? তুমি ভালো জানো। ও আচ্ছা, তাহলে আমি জানি আমি কি করব। বলেই আমার হাত ধরলো। বললাম না, চেষ্টা না করতে। আর তুমি সোজা হাত ধরে ফেলছো। ধরলে সমস্যা কি? আমরা বন্ধুই তো। ঠিক আছে, বন্ধু হলে ধরতে পারো, অন্য কিছু ভাবলে ভুল করবে। তারপর দুজনে বসে গল্প করতে লাগলাম। কিছু সময় পরে আমার ফোনে কল আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি খুব বড় ভুল করে ফেলেছো। যতটুকু এগিয়েছো তার থেকে আরও কিছু পিছিয়ে যাও, না হলে আমার ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য হব। এই বলেই কল কেটে দিলেন। কেন কল দিছে? ভাইয়া দিছে, বলছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। এখনই চলে যাবে? পরে গল্প করব, এখন যাই, বাই। তানহার আপু ভাবছেন আমি তানহার সাথে প্রেম করছি, তাই এই কথা বলছেন, না হলে বলতেন না। আর যাই হোক, আমি ওর সাথে মিশতে গেলে আমার সমস্যা হবে। আবার কল দিলেন তানহার আপু। জি বলেন। তোমাকে বলেছিলাম আমার মেয়েকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে, আর তুমি কি করছো? আপনি যা ভাবছেন তা না। তাহলে কি একসাথে বসে ঘন্টার পর ঘন্টা কথা বলা, সারা রাত ফোনে কথা বলা, আজ থেকে ওর সাথে কোনো যোগাযোগ রাখবে না বলে দিলাম। জি আচ্ছা। কল কেটে দিয়ে ভাইয়ার কাছে গেলাম। ভাইয়া, আজ আমার পরীক্ষা শেষ। তুমি কি জানো না আমি ফ্রি সময় কি করি? আজই চলে যাব। যাই এখন। জানি না। ভালো থেকো আর আম্মুর খেয়াল রেখো। ভাইয়াকে বলে চলে আসলাম। বাসায় এসে কাপড় গোছাতে লাগলাম। এখন যদি আম্মু আমার রুমে আসে তাহলে সর্বনাশ হয়ে যাবে, তাই রুমের দরজা লাগিয়ে কাপড় গোছাতে লাগলাম। এমন সময় তানহা কল দিল। এই কি করছো? কিছু না, তুমি? এই বসে আছি। কোথায় তুমি? বাসায়। বাসায় কি করো? তুমি ভাইয়ার কাছে যাওনি? হ্যাঁ গেছি, এইমাত্র বাসায় আসলাম কিছু জিনিসপত্র নিয়ে। ও আচ্ছা, তাহলে ভালো থেকো, রাতে কথা হবে। কল কেটে দিল। আমি কাপড় গোছানো শেষ করে রেডি হয়ে পালানোর ব্যবস্থা করতে লাগলাম। এখন পালানো ছাড়া আর কোনো রাস্তা নাই। যদি আম্মু দেখতে পারে তাহলে আমাকে শেষ করে ফেলবে। তাই রুমের দরজা লক খুলে পেছনে জানালা দিয়ে বাহির হতেই ধপাস করে মাটিতে পড়ে গেলাম। পায়ে কিছুটা ব্যথা পাইছি, তারপরেও হাঁটা শুরু করলাম। বাসার আশেপাশে হারানো ঠিক না। যদি আম্মু দেখতে পারে তাহলে আর এই বছরে যাওয়া হবে না। এই জীবনে যেতে পারবো কিনা ঠিক নেই। কিছু রাস্তা হেঁটে হেঁটে, কিছু রাস্তা দৌড়ে দৌড়ে বাসার নিকট হতে সরে আসলাম। আস্তে আস্তে রেল স্টেশনে যেতে লাগলাম।
এখন গাড়ি পাওয়া যাচ্ছে না, তাই হাঁটতেছি। না হলে গাড়ি করে চলে যেতাম। কিছু রাস্তা আসার পরে মনে হলো কেউ আমাকে ফলো করতেছে। পেছনে তাকিয়ে কাউকে দেখলাম না, তাই এত কিছু না ভেবে রেল স্টেশনে চলে আসলাম। ঢাকার টিকিট নিয়ে ট্রেনে উঠে পড়লাম। ঢাকায় আমার মতো আরও কিছু ছেলে আছে যারা আমার মতো ঘুরতে পছন্দ করে। আমার অন্য একটা সিম আছে যার নাম্বার খাইয়া জানে, আর যারা আমার মতো ঘোরাঘুরি করে তারা জানে। ওই নাম্বার অন করে সবার সাথে যোগাযোগ করলাম। ওরা কাল সকালের মধ্যে ঢাকায় চলে আসবে। তারপর সবাই মিলে সিদ্ধান্ত নিব কোথায় যাওয়া যায়। ট্রেনে ওঠার পরেও মনে হলো কে যেন আমার পিছু নিয়েছে, আমার দিকে বারবার তাকাচ্ছে, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। মনে মনে ভাবলাম আমার মনের ভুল, আমার পিছু কে নিবে? এমন কাউকে দেখছি না আমার পিছু নেওয়ার মতো। এত কিছু চিন্তা করে লাভ নাই, তাই ঘুমিয়ে গেলাম। অনেক পথ যেতে হবে, ঢাকায় যেতে যেতে সকাল হয়ে যাবে। ঘুমের মধ্যে মনে হলো আমাকে কেউ লক্ষ্য করছে, কেউ আমার পিছু নিয়েছে। এসব ভেবে ঘুম ভেঙে যায়। চারপাশ তাকিয়ে দেখি কেউ নাই, সবাই যার যার মতো ঘুমিয়ে গেছে। কিন্তু আমার এমন লাগে কেন বুঝলাম না। রাতে এমন অনেকবার মনে হয়েছে, আর ঘুম ভাঙছে। এসব ভাবতে ভাবতে ঘুমাই, আবার মনে হয় কেউ আমার পিছু নিয়েছে। এভাবে সকাল হয়ে গেল এবং ঢাকায় চলে আসলাম। ট্রেন থেকে নেমেই এখানকার বন্ধুদের কল দিয়ে বললাম আমি ঢাকায় চলে আসছি। কেউ কেউ বলল কিছু সময়ের মধ্যে চলে আসবে। তারপরে যারা বাকি আছে আমরা তাদের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছু সময়ের মধ্যে সবাই চলে আসলো। সবাই মিলে একসাথে বসে নাস্তা করলাম। তারপর আলোচনায় বসলাম কোথায় যাওয়া যায় সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য। এমন সময় আবার মনে হলো কেউ আমাকে ফলো করতেছে, কিন্তু কেন এমন মনে হয় কিছু বুঝতেছি না। তারপর সবাই মিলে সিদ্ধান্ত নিলাম বান্দরবন যাব। তাই একজনকে ট্রেনের টিকিট নেওয়ার জন্য পাঠালাম। কিছু সময় পরে সে এসে বলল এখন ট্রেন পাওয়া যাবে না, কি একটা সমস্যা হয়েছে তাই আর ট্রেন কি একটা সমস্যা হয়েছে তাই আর রাতে ট্রেন যাবে না। তাই কোনো উপায় না পেয়ে বাসে উঠতে হলো। বাস জার্নি খুব বোরিং লাগে আমার কাছে। এক জায়গায় বসে থাকতে হয়, নড়াচড়া করা যায় না। ট্রেনে যা ইচ্ছা তা করা যায়, আর বাসে দাঁড়ালে এই দিকে ফেলে দেয় ওই দিকে ফেলে দেয়। প্রায় 8 ঘন্টা জার্নি করার পরে গন্তব্যস্থানে চলে আসলাম। বিকেল হয়ে গেছে, তাই আজ আর কোথাও ঘুরতে যাওয়া যাবে না। রিসর্টে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রিসর্টের বাইরের দৃশ্য দেখতে লাগলাম। সবাই আর বিভিন্ন গল্প করতে লাগলাম। এমন সময় আমার ফোনের মেসেজ টোন বেঁচে উঠল। ভাইয়া মেসেজ দিছে, তা বুঝতে বাকি রইল না। ফোন হাতে নিয়ে দেখি ভাইয়া মেসেজ দিছে। মেসেজ সিন করে দেখি ভাইয়া বলছে তাড়াতাড়ি আমার ফোনে কল দে, কোনো সমস্যা হয়েছে। এইভাবে তাড়াতাড়ি রুমে গিয়ে আমার মেইন নাম্বার অন করলাম। তারপরে ভাইয়াকে কল দিলাম। কি হয়েছে ভাইয়া, কোনো সমস্যা? কি হয়েছে তোমার, কোনো সমস্যা? সমস্যা কি সেইটা বলো। কল কেটে গেল, আবার কল দিলাম। ভাইয়া কি হয়েছে বলো না। তোর ভাইয়াকে ভালো অবস্থায় দেখতে চাইলে তাড়াতাড়ি চলে আয়। কে আপনি? আমার ভাইয়ের সাথে কি হয়েছে? সব দেখতে পাবি, তাড়াতাড়ি আয়, বেশি দেরি করলে তোর ভাইয়ের ক্ষতি হয়ে যাবে। দেখুন কে আপনি, আর কেন এমন করছেন আমার ভাইয়ের সাথে? সব প্রশ্নের উত্তর পাবি, এখানে আসলে তাড়াতাড়ি আয়। আমি এখন বান্দরবন আছি, আমার আসতে 10-12 ঘন্টা লাগবে। আপনি আমার ভাইয়ার কোনো ক্ষতি করবেন না, আমি আসছি। কোনো ক্ষতি করার না, তুই চলে আয়। এই বলে কল কেটে দিল। আমার চিন্তা শুরু হলো কে আর কেন এমন করছে আমার সাথে। আমার ফোনে কথা বলা শুনে এখানে সবাই জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি সব কিছু বললাম সবাইকে, আর বললাম তাড়াতাড়ি কি করে যাওয়া যাবে এখান থেকে। একজন বললো এখান থেকে চট্টগ্রাম চলে গেলে ভালো হবে, তারপর চট্টগ্রাম থেকে প্লেনে সিলেট চলে যাব, খরচ একটু বেশি হবে, তারপরও আমাকে তাড়াতাড়ি যেতে হবে। টাকা গেলে টাকা পাবো, কিন্তু ভাইয়ার কিছু হলে আমাদের সবার অবস্থা খারাপ হয়ে যাবে। তাই দেরি না করে চলে আসলাম চট্টগ্রাম। এখানে এসে এয়ারপোর্টে এসে দেখি লাস্ট ফ্লাইট কিছু সময়ের মধ্যে ছেড়ে দিবে। অনেক কষ্টে এই ফ্লাইট করে সিলেট চলে আসলাম। রাত 2টায় আসলাম সিলেট। আম্মুকে কল দিলাম, আম্মু কল ধরে কান্না শুরু করে দিলেন। ভাইয়ার দোকানের ম্যানেজার বলছে ওনাকে যেন ধরে নিয়ে গেছে। এখনো বাসায় যায়নি ভাইয়া। আমি কিছুটা সান্ত্বনা দিয়ে বললাম আমি সিলেট চলে আসছি, তাই চিন্তা না করতে। তারপর রাহিকে কল দিয়ে বললাম তাড়াতাড়ি গাড়ি নিয়ে এয়ারপোর্টে চলে আসতে। সাব্বির ইমনকেও কল দিলাম। রাহি আসলো, আমি ভাইয়ার নাম্বারে কল দিলাম, কিন্তু নাম্বার অফ। রাহিকে বললাম নাম্বার ট্র্যাক করার জন্য, ও বললো ল্যাপটপ সাথে করে আনেনি। তারপর ওর বাসায় গেলাম আর সাব্বির ইমনকে বললাম রাহির বাসার সামনে থাকার জন্য। রাহির বাসায় এসে ভাইয়ার নাম্বার ট্র্যাক করে দেখি তানহার আপুর অফিসের লাস্ট লোকেশন। তাই চলে গেলাম ওইখানে। আমরা
এদিকে ভাইয়াকে চেয়ারের সাথে বেঁধে রাখছে। আমি খুলতে গেলাম, এমন সময় কয়েকজন এসে আমাদের সবাইকে বেঁধে রাখলো। কিছু সময় পরে তানহার আব্বু আসলেন। আমার তাহানা কোথায়? আমার শার্টের কলার ধরে বললেন, আমি কি জানি? তুই না জানলে কে জানবে বল? দেখেন, আপনার যা কিছু জানার আমার কাছ থেকে জানবেন, কিন্তু আমার ভাইয়াকে ছেড়ে দিন। সবাইকে ছাড়বা, আগে বল তাহানাকে কোথায় রেখে যাচ্ছিস? কী সব বলছেন? তানহার সাথে আমার কাল বিকেলে দেখা হয়েছে, আর দেখা হয়নি। কাল সন্ধ্যা থেকে তাহানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বল কোথায় নিয়ে গিয়েছিস? ভাইয়া তুমি বিশ্বাস করো, আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। তাহলে কে জানে? আপনি কল দিয়ে দেখেন আপনার মেয়ে কোথায়। আমার কল পিক করে না। তাহলে আমার ফোন থেকে দিয়ে দেখেন। তার আগে আমার ভাইয়াকে ছেড়ে দেন বলছি। আচ্ছা, সবাইকে ছাড়বো, পালানোর চেষ্টা করবে না। আমরা চুরি করিনি যে পালাবো। তারপর আমাদের সবাইকে ছেড়ে দিল। রাহি, তুই নাম্বার ট্র্যাক কর, আমি কল দিতেছি। করতেছি। আমি কল দিলাম তানহার নাম্বারে। কল দেওয়ার সাথে সাথে পিক করলো। তাহের, তুমি এখন কোথায় আছো? তুমি কোথায় সেটা বলো। আমি আছি, তুমি বলো। তুমি যেখানেই থাকো তোমার আব্বুর অফিসে চলে আসো। কি? এত রাতে কি করো? আব্বু তোমাকে তুলে নিয়েছে, তুমি আব্বুর কাছে ফোন দাও। আমি ওনার কাছে ফোন দিলাম। আব্বু, তুমি কাজটা ভালো করনি। তুই কোথায় মা বল? আমি তোমার অফিসে আসছি, আর তুমি তাহেরের সাথে এইসব করে ভালো করনি। এই বলেই তানহার কল কেটে দিল। ওর আব্বু আমার দিকে তাকিয়ে আছে, হয়তো বলার চেষ্টা করছে আমি কি করছি ওনার মেয়েকে। কি করে এত পাগল করছে আমি। কিছু সময় পরে তানহা আসলো। এসেই, তাহের, তুমি ঠিক আছো তো? তুই কোথায় ছিলি মা? তুমি কোনো কথা বলবে না আমার সাথে। হ্যাঁ আমি ঠিক আছি। ভাইয়া এখানে কি করে? আব্বু, তুমি ভাইয়াকে এখানে নিয়ে আসছো? তুমি ভাইয়াকে চিনো কি করে? তোমাকে প্রতিদিন দেখতে যেতাম দোকানে, আর তুমি ওনাকে ভাইয়া বলতে, তাই বুঝলাম উনি তোমার ভাইয়া। আপনি আপনার মেয়েকে পাইছেন, এখন আমরা চাই। এখন যাবে না, দাঁড়াও। এখন আবার কি হলো? আব্বু, তুমি কি জানো এই তাহেরের জন্য আমি এমন হয়েছি? তুমি সব সময় তোমার কাজ নিয়ে পড়ে থাকো, আমাকে একটু সময় দিছো কোনোদিন? আম্মু মারা যাওয়ার পরে আমি একদম একা হয়ে যাই, তখন কি তোমার একটুও সময় ছিল আমার জন্য? বলো তুমি। এই যে দেখছো তাহের, একে তুমি বলেছিলে না আমার সাথে থাকার জন্য? আমি তানহার কথা শুনে অবাক হয়ে গেলাম। ও কি করে জানলো এই কথা? কি হলো, খুব অবাক হলে এই কথা শুনে? তুমি যেমন আমার সাথে গার্ড রাখছো, আমিও তোমার সাথে রাখছি। কোন সময় কি করো তা আমি জানি। আমি তাহেরের সঙ্গ পেয়ে নিজেকে খুব সুখী মনে করতাম। ও সব সময় আমার পাশে থাকতো। ও আমাকে বলেছিল বোরকা পরার জন্য, তাই আমি বোরকা পরতে শুরু করি। কিন্তু তুমি ওকে বলো আমার সাথে কথা বলতে, আমার সাথে মেলামেশা না করতে, কিন্তু তুমি কি জানতে ওর সাথে কথা না বললে আমার খুব কষ্টে দিন পার হতো? তুমি ওকে কালো হুমকি দিছো, তাই ও ওর ফোন অফ করে দিছে, আর ও কোথায় চলে যেতে লাগলো। কিন্তু আমি এই খবর পেয়ে যাই, পরে ওর পিছু নেই, কিন্তু ঢাকা গিয়ে ওকে হারিয়ে ফেলি। তারপর চিন্তা করছি তাহেরকে খুঁজে না পাওয়া পর্যন্ত বাসায় আসবো না। বিকেলে আমি খবর পাই যে তাহের সিলেট চকে আসতেছে, তাই আমিও আসছি। আমরা সবাই ওর কথা শুনছি, আর ও বলে যাচ্ছে একটা মেয়ে আমার জন্য এত কষ্ট করছে, আর আমি ওকে এড়িয়ে চলছি। জানো আব্বু, আমি এমন কেন করতেছি জানো? কারণ আমি তাহেরকে ভালোবাসি, আমি ভালোবাসি ওকে। ভাইয়া, রাহি, সাব্বির, ইমন আমার দিকে তাকিয়ে আছে। ইমন ইশারায় বলল, আমি কি মিথ্যা কিছু বলছিলাম? দেখ, আমি সত্যি বলছিলাম। আমি চোখ দিয়ে ইশারা দিয়ে বললাম তারপর তানহা এসে আমাকে ট্রেনে নিয়ে আসলো এখান থেকে। কি ভাবছিলে আমাকে ভদ্র করে তুমি চলে যাবে? আমি যে তোমায় ভালোবেসে ভদ্র হয়েছি সেটাই বোঝনি তুমি। কিন্তু তানহা, এখন আর কোনো কিন্তু শুনতে চাই না। আমি তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে। বলেই আমাকে জড়িয়ে ধরল। আমি যে অন্য কাউকে ভালোবাসি এইসব ভুলে যাও। এখন থেকে আমি আর তুমি, অন্য কেউ আমাদের মধ্যে আসতে পারবে না। কিন্তু অনেক এখন তোমাকে পাওয়ার জন্য প্রয়োজন হলে আবার অভদ্র হব, তারপরও আমি তোমাকে চাই। কষ্টে ভদ্র করছি, এখন আর অভদ্র হতে হবে না। তাহলে ভালোবাসি বলো। ভালোবাসি, অনেক ভালোবাসি এই অভদ্র মেয়েকে। আমিও ভালোবাসি এই অভদ্র ছেলেকে। একজন আরেকজনকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমি কিন্তু ভদ্র ছেলে। তাহলে আমি ভদ্র ছেলের বউ।